হ্যাঁ, সেটা হচ্ছে অ্যানাফাইলেক্সিসটা পেনিসিলিনের কারণে হচ্ছে, স্ট্রেপ্টোকাইনেস এনজাইমটার কারণে হচ্ছে। এই স্ট্রেপ্টোকাইনেস কিসের ড্রাগ জানো? দেখো, মনে করে দেখো, আমরা যে পড়ছিলাম অ্যান্টিকোয়াগুলেন্ট পড়ছিলাম, তখন লাস্টের দিকে একটা ড্রাগ ছিল স্ট্রেপ্টোকাইনেস, অলটেপ্লেজ, ডিউটেপ্লেজ, ঠিক আছে? ওই স্ট্রেপ্টোকাইনেস হচ্ছে একটা এনজাইম যেটা একটা ব্যাকটেরিয়া থেকে পাওয়া গেছিল, স্ট্রেপ্টোককাস অরিয়াস। সে যখন ওই যে কোনো ব্লাড ক্লট করে, সেই ক্লটটাকে ভেঙে দেয় এই এনজাইমটা। তাহলে স্ট্রোকের পেশেন্ট, যারা স্ট্রোকের পেশেন্ট, তাদের ক্ষেত্রে স্ট্রেপ্টোকাইনেস ইউজ করা হয়। কিন্তু ইউজ করলে দেখা যায় অ্যানাফাইলেক্সিস হতে পারে। তারপর আয়োডিনেটেড কন্ট্রাস্ট মিডিয়া ইন রেডিওলজি। কন্ট্রাস্ট মিডিয়াটা কি? কন্ট্রাস্ট মিডিয়া জাস্ট একটা হচ্ছে ডায়াগনস্টিক পারপাজে ইউজ করা একটা মিডিয়া, যেটা রেডিওলজিতে ইউজ করা হয়। আচ্ছা, এই আয়োডিনটা কি করতে পারে? অ্যানাফাইলেক্সিস করতে পারে। তারপর দেখো অ্যানাফাইলেক্টয়েড রিয়াকশন, এটা কি? এর হচ্ছে নন ইমিউনোলজিক রিয়াকশন, যেটা হচ্ছে অ্যানাফাইলেক্সিসের মতোই, বাট এটা নন ইমিউনোলজিক, বাট অকারিং উইদাউট প্রায়র এক্সপোজার। প্রায়র এক্সপোজার ছাড়াও সেটা হতে পারে। যেমন এসি ইনহিবিটর, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, আইভি অ্যাসিটাইল সিস্টিন, ইন্টারভেনাস অ্যাসিটাইল সিস্টিন। তারপর হচ্ছে দি সলভেন্টটা কি? ক্যাস্টর অয়েল, পলিইথোক্সিলেটেড ক্যাস্টর অয়েল। আপনার লিভার ডিজিজ কোন কোন কারণে হতে পারে? হ্যালোজিনেটেড অ্যানেস্থেটিক্স, যেমন ক্লোরোফর্ম, হ্যালোথেন, ক্লোরপ্রোমেজিন। ক্লোরপ্রোমেজিন কিন্তু এপিলেপসির ড্রাগ। হ্যাঁ, তারপর কন্ট্রাসেপটিভ পিল, ফ্লক্সাসিলিন ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস, এগুলো। আর মিনোসাইক্লিন টেট্রাসাইক্লিনেরই একটা ডিরাইভেটিভ, তারাও হেপাটাইটিস করতে পারে। তারপর 4 নাম্বার কিডনি ডিজিজ। কিডনির জন্য কি কি? এখানে হচ্ছে এনএসএআইডি, তারা অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করতে পারে। এমফোটেরিসিন ড্রাগটা কেন ইউজ করা হয়? এটা ফাঙ্গাল ইনফেকশনের এগেনস্টে। তো সে আবার সমস্যা করে কি? অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। এসি ইনহিবিটর, সে ভাস্কুলার রেনাল ড্যামেজ করতে পারে। তারপর দেখো বোন ম্যারো ড্যামেজ হচ্ছে অ্যান্টি থাইরয়েড ড্রাগ হচ্ছে কার্বামাজল, মেথিমাজল। দেখো ওই যে ম্যাডামের ইয়েটা পড়ছো না, কার্বামাজল, মেথিমাজল, ওইখানে দেখো একটা ছিল যে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, মানে সাইড ইফেক্টের মধ্যে ছিল যে অ্যান্টি থাইরয়েড অ্যাক্টিভিটি, মানে বোন ম্যারো ড্যামেজ, সেখানে বোন ম্যারো ড্যামেজের কথা ছিল। সি সি হচ্ছে ক্যান্সার। আচ্ছা, ঠিক আছে। আর ক্লোরামফেনিকল আর কুট্রিমক্সাজল, তারা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল। তারপর হচ্ছে গোল্ড সল্ট, পেনিসিলামাইন, এই রিউমাটয়েড ড্রাগ, তারা হচ্ছে বোন ম্যারো ড্যামেজ করতে পারে। এবার রাউলিন থমসন ক্লাসিফিকেশনের একটা দেখা যাচ্ছে, ফার্দার ইলাবোরেট ক্লাসিফিকেশন। এই ইলাবোরেট ক্লাসিফিকেশনের মধ্যে দেখো, আমরা তো এ আর বি পড়লাম, সি ডি ই এফ পর্যন্ত আছে। তাহলে আমরা একটু দেখি। সিতে হচ্ছে ক্রনিক ইফেক্ট, ক্রনিকের সি, সি থেকে এই টাইপ সি। ডিলেড ইফেক্ট, যেটা হচ্ছে টাইপ ডি, এটা থেকে ডি। এন্ড অফ ট্রিটমেন্ট ইফেক্ট, এটা হচ্ছে ই, উইথড্রয়াল। আর এফ হচ্ছে আনএক্সপেক্টেড ফেইলিউর অফ থেরাপি, তখন যে ইন্টারাকশন, সেটা হচ্ছে টাইপ এফ, ওই নামের প্রথম অক্ষরটা শব্দের। ক্রনিক, ডিলেড, এন্ড, আর হচ্ছে ফেইলিউর। বুঝছো? এবার দেখো ক্রনিকটা কেন হয়। ক্রনিক ইফেক্ট হচ্ছে ডোজ রিলেটেড, টাইম রিলেটেড, দুইটাই। এখন মনে করো ডোজ দীর্ঘ সময় ধরে ডোজও খাচ্ছি, সময়ও যাচ্ছে, তাহলে এটা ক্রনিক ইফেক্ট হচ্ছে। এখন এটা যে ফিচারটা, সেটা কি? ফিচারটা হচ্ছে আনকমন, মানে রেগুলার না, কিন্তু হচ্ছে রিলেটেড টু দ্য কিউমুলেটিভ ডোজ। ওই যে ডোজ রিলেটেড এবং টাইম রিলেটেড, দীর্ঘ সময় ধরে খাওয়া হচ্ছে, তখন এটা কিউমুলেটিভ ডোজের সাথে রিলেটেড হয়ে যাচ্ছে। এক্সাম্পল কি? হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সিস সাপ্রেশন বাই কর্টিকোস্টেরয়েডস। অর্থাৎ এই ড্রাগটা হিসেবে তুমি বলবে যে কর্টিকোস্টেরয়েডস ক্রনিক ইফেক্ট দিচ্ছে। ডিলেড ইফেক্ট কি? টাইম রিলেটেড শুধুমাত্র। অর্থাৎ ডোজ তুমি যতই খাও, সময়ের সাথে সাথে তুমি এটা যত বেশি সময় ধরে খাবে, তোমার এই সমস্যাটা হবে। যেমন হচ্ছে কার্সিনোজেনেসিস। তারপর এন্ড অফ ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের এন্ড অফ ট্রিটমেন্ট কি? যেমন উইথড্রয়াল ইফেক্ট, যেমন হচ্ছে যারা ড্রাগ অ্যাবিউজ করে, তাদেরকে কিন্তু উইথড্রয়াল থেরাপি দেওয়া হয়, তাই না? তখন এই উইথড্রয়াল থেরাপির ইফেক্ট হিসেবে অপিওয়েড উইথড্রয়াল সিনড্রোম, এই যে এখানে এক্সাম্পল হিসেবে আছে। তারপর হচ্ছে টাইপ এফ, যেটা যদি থেরাপি যখন ফেল করবে, তখন যেমন ওরাল কন্ট্রাসেপটিভ ইন প্রেজেন্স অফ এনজাইম ইনডিউসার। ওরাল কন্ট্রাসেপটিভ তো এগুলো আমরা জানি, যেগুলো হচ্ছে প্রোজেস্টেরন, এস্ট্রোজেন হরমোনের ডিরাইভেটিভ হয়। তো এই হরমোনগুলা ওই যে সিওআইপি সুপার ফ্যামিলির এনজাইম দ্বারা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এখন কন্ট্রাসেপটিভ আবার কি করে? এনজাইমকে ইনডিউস করে, তখন কন্ট্রাসেপটিভটা ফেল করে, এটাই। তারপর দেখো এবার এটা নিচে আবার একটু বিস্তারিত আছে। 3 নাম্বারটা,
3 নম্বর হচ্ছে ক্রনিক ইফেক্ট। তার কিছু ক্রনিক ইফেক্টটা কিভাবে হয়, যে দ্যাট অকার্স অনলি ডিউ টু প্রলং ট্রিটমেন্ট। ক্রনিক মানে অনেক দিন সময় ধরে ট্রিটমেন্ট নিচ্ছি, অ্যান্ড নট উইথ সিঙ্গেল ডোজ। কি কি সমস্যা, এক্সাম্পলগুলো কি, যেমন অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি, অ্যানালজেসিক এনএসএআইডি, এগুলো দ্বারা যে নেফ্রোপ্যাথি হচ্ছে। ডিসকাইনেশিয়া উইথ লেভোডোপা। ডিসকাইনেশিয়া কিন্তু একটা ব্রেন প্রবলেম। ওই যে মুভমেন্ট ডিসঅর্ডার আছে না, মুভমেন্ট ডিসঅর্ডার, যে মেট্রোক্লোপ্রামাইড বা এই জাতীয় কিছু ড্রাগ আছে, ক্লোরপ্রোমেজিন, তারা হচ্ছে মুভমেন্ট ডিসঅর্ডার হয়। রাস্তাঘাটের মোটর ইম্পেয়ারমেন্ট হয়ে যায়, ঠিকমতো বুঝতে পারে না, ড্রাইভিং করতে পারে না ঠিকমতো, তখন এই লেভোডোপাটাকে ডিসকাইনেশিয়া করে। তারপর হচ্ছে ল্যাট্রোজেনিক কুশিং সিনড্রোম উইথ প্রেডনিসোন। প্রেডনিসোনটা কি, কোন ধরনের ড্রাগ? এটা ওই যে ইয়ের সময় পড়ছিলাম আমরা, মেটোক্লোরোপ্রামাইড, প্রেডনিসোলোন এই সময় পড়েছিলাম। মোশন মেট্রোক্লোপ্রামাইড, সিকনেসের একটা হ্যাঁ হ্যাঁ ইয়ে কি বলে পড়ছো, কিন্তু এই এগুলো। এই এই- এই প্রেডনিসোনটা হচ্ছে যে আমরা একটু আগে বললাম না যে স্টেরয়েডটা, এই যে হুম, ক্রনিকের মধ্যে তো আমরা একটা ইয়া পড়লাম যে কর্টিকোস্টেরয়েড, দেখো উপরে আছে ছকটার মধ্যে। ক্রনিক ইফেক্টের এক্সাম্পল হিসেবে আছে হচ্ছে কর্টিকোস্টেরয়েড সাপ্রেশন। এটা হচ্ছে একটা কর্টিকোস্টেরয়েড, প্রেডনিসোন, প্রেডনিসোলোন, মিথাসোন, ডেক্সামিথাসোন, ড্যাপসোন, কর্টিসোন, এগুলা। আর কোলোনিক ডিসফাংশন উইথ ল্যাক্সেটিভস, এটা একটা এক্সাম্পল। আর টাইপ ডিতে দেখো ডিলেড ইফেক্ট। ডিলেড কেন, যেমন অ্যাডভার্স ইফেক্ট অকার করছে অনেক বছর পরে, ট্রিটমেন্টের অনেক বছর পরে, তার মানে যে ডিলেটা হয়েছে সেজন্য এটার নাম ডিলেড। যেমন কি হস্কিন ডিজিজের অ্যালকাইলেটিং এজেন্ট দ্বারা যে ট্রিটমেন্ট, একটা অ্যালকাইলেটিং এজেন্ট হচ্ছে যেমন ধরো যে সাইক্লোফসফেমাইড, ঠিক আছে, বা মিথোট্রেক্সেট দিয়ে যদি ট্রিটমেন্ট করি হস্কিন ডিজিজে। হস্কিন তো একটা ক্যান্সার, তাই না? হুম, ওই লিউকেমিয়া মানে হস্কিন লিম্ফোমা, বা ওই ওই সময় যে ট্রিটমেন্ট করি ওটা অনেক বছর পরে দেখা যাবে যে হবে, সমস্যাটা দেখা দিবে, এটা ডিলেড। তারপর একটা বলছে যে আইসোটিটিনয়েন, আইসোটিটিনয়েন দিয়ে কাকে ট্রিটমেন্ট করব, যেমন অনেক মা, প্রেগনেন্ট মাদার যারা যদি আইসোটিটিনোইন খায়, তাহলে দেখে তাদের বাচ্চাদের মধ্যে ক্রেনিও ফেসিয়াল ম্যালফরমেশন, তার মানে তার ব্রেন, মানে মাথার খুলি, ক্রেনিয়াল, তারপর ফেসিয়াল, এখানে তার ম্যালফরমেশন হয়। এটা হতে পারে যদি আইসোটিটিনোইন নেয়, তাহলে এটা একটা ডিলেড ইফেক্ট। আর এন্ড অফ ট্রিটমেন্ট যেমন প্রেডনিসন, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে যদি সে গ্লুকোকর্টিকয়েডস হিসেবে প্রেডনিসন নেয়, পেনিসিলিন। তারপর রিবাউন্ড ইনসোমনিয়া উইথ হিপনোটিক, হিপনোটিক নিলে তার রিবাউন্ড ইনসোমনিয়া হতে পারে। ইনসোমনিয়ার ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট করি হিপনোটিক দিয়ে, তাই না? ইনসোমনিয়া মানে ঘুম হয় না, অনিদ্রা। তো এখন আমরা ট্রিটমেন্ট দিচ্ছি হিপনোটিক ড্রাগ, যেমন ধরো বেনজোডাইজিপাইন, ডায়াজিপাম নিছি অথবা ফেনোবারবিটাল নিছি, দেখা গেল আবার সেটা ব্যাক করেছে, তার মানে এন্ড অফ ট্রিটমেন্টে ওইটা একটা রিয়েকশন। তারপর টাইপস অফ অ্যাডভার্স ড্রাগ রিয়েকশন, এখানে ডটস টাইপ আছে একটা, ডটস সিস্টেম অফ এরিয়া ক্লাসিফিকেশন, দেখছো? হুম, এটা দেখো কিভাবে আসছে, এটা হচ্ছে ডোজ রিলেটেডনেস, এটা হচ্ছে ডিও, আর হুম, টাইম রিলেটেডনেস থেকে টি, আর সাসেপ্টিবিলিটি থেকে এস। এই ক্লাসিফিকেশনের মধ্যে আমরা তখন পড়লাম হচ্ছে কার ক্লাসিফিকেশন, রাউলিন থমসন ক্লাসিফিকেশন, সে এ থেকে এফ পর্যন্ত ক্লাসিফিকেশন করছে। এতে হচ্ছে অগমেন্টেড টাইপ এ, বিতে হচ্ছে বাইজার, সিতে হচ্ছে ক্রনিক, ডিতে হচ্ছে ডিলেড, ইতে হচ্ছে এন্ড অফ ট্রিটমেন্ট, এফ হচ্ছে ফেলিউর অফ থেরাপি। ওইটা একটা ক্লাসিফিকেশন, এটা একটা ক্লাসিফিকেশন, এটা হচ্ছে ডট সিস্টেম। এখানে ডোজ রিলেটেডনেস, টাইম রিলেটেডনেস, আর হচ্ছে সাসেপ্টিবিলিটি। এবার দেখো ডোজ, ডোজের সাথে রিলেটেড, এখানে টাইমের সাথে রিলেট নাই। ডোজ বাড়াচ্ছ, হুম, ডোজের সাথে ডোজ বাড়াচ্ছ বা ডোজটা নিছো সেজন্য হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। যেমন কি আহ, একটা প্রথমে বলছে যে টক্সিক ইফেক্ট, মানে এডিআর দ্যাট অকার্স এট ডোজেস হায়ার দ্যান দ্য ইউজুয়াল ডোজ। এই ইউজুয়াল ডোজের চেয়ে হায়ার ডোজে গেলেই টক্সিক ইফেক্ট। আর কোলোরেক্টাল ইফেক্ট, কোলাটারাল ইফেক্ট কীভাবে পাচ্ছি, যে স্ট্যান্ডার্ড থেরাপিউটিক ডোজেই যেই ইফেক্ট পাচ্ছি। আর হাইপার সাসেপ্টিবিলিটি রিঅ্যাকশন কি, সাব থেরাপিউটিক ডোজেই হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটা কথা বুঝতে পারছো না? টক্সিক হচ্ছে যে নর্মাল ডোজের চেয়ে বেশি খেলে যেই যদি রিঅ্যাকশন হয় সেটা হচ্ছে টক্সিক, যদি হচ্ছে নর্মাল ডোজে হয় তাহলে কোলাটারাল, আর যদি সাব থেরাপিউটিক লেভেল মানে নর্মাল ডোজের চেয়ে কমেই যদি হচ্ছে কি আমার ইফেক্ট পাই তাহলে হচ্ছে হাইপার সাসেপ্টিবিলিটি রিঅ্যাকশন বলবো। টাইম রিলেটেডনেস দেখো, টাইম ইন্ডিপেন্ডেন্ট একটা, আবার টাইম ডিপেন্ডেন্ট আরেকটা। তো টাইম ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আহ, মানে টাইমের সাথে রিলেট করে এই ক্লাসিফিকেশনটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, যেমন এডিআর যে কোনো সময় হতে পারে। আর টাইম ডিপেন্ডেন্ট অবশ্যই টাইমের সাথে রিলেটেড, কিভাবে, যে র্যাপিড রিঅ্যাকশন অকার যদি একটা ড্রাগকে অ্যাডমিনিস্টার করা হয় টু র্যাপিডলি।
এখন যদি ধীরে ধীরে খাওয়া হয় ড্রাগটা ধীরে ধীরে রিয়াকশন হবে, লেট রিয়াকশন হবে, এগুলা। আর সাসেপ্টেবিলিটি দেখো, সাসেপ্টেবিলিটি পার্টটা হচ্ছে রেজড সাসেপ্টেবিলিটি মে বি প্রেজেন্ট ইন সাম ইন্ডিভিজুয়ালস বাট নট আদার্স। এখন এই সাসেপ্টেবিলিটির দিক থেকে কোনো ব্যক্তি সাসেপ্টেবল ড্রাগটার প্রতি, মানে সেনসিটিভ, তার হয়ে গেছে রিয়াকশনটা, কিন্তু অন্যদের হচ্ছে না, এটা একটা বিষয়। এখন এই ফ্যাক্টর কি ফ্যাক্টরের কারণে এটা হতে পারে, যেমন দেখো জেনেটিক ভেরিয়েশন, এজ, সেক্স, অল্টার্ড ফিজিওলজি, এক্সোজেনাস ফ্যাক্টর, এগুলা আর ডিজিজ। আচ্ছা, এবার কিছু ফ্যাক্টর আমরা পড়তেছি যেগুলো হচ্ছে ভ্যারিয়েবল এফেক্টিং এডিআর ইনসিডেন্স। এডিআর কে মানে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনকে হয় যে সমস্ত কারণে। পেশেন্ট ভেরিয়েবল, ড্রাগ ভেরিয়েবল 2, প্রেসক্রাইবার ভেরিয়েবল, তারপর হচ্ছে ড্রাগ ইনডিউসড ডিজিজ ভেরিয়েবল, পরে এগুলোর আবার বিস্তারিত আছে নিচে। পেশেন্টের ক্ষেত্রে কি, পেশেন্টের এজ, সে কি ওল্ডার নাকি নিউনেটস, তারপর জেনেটিক অ্যান্ড রেস, হ্যাঁ সে কোন রেসের, তার জেনেটিক অবস্থানটা কি কোথায় সেটা। তারপর পেশেন্ট উইথ এইচআইভি, তারা একটা পেশেন্ট ভেরিয়েবল, তারপর হ্যাবিটস, তারপর জেন্ডার। আর ড্রাগ ভেরিয়েবল কি, যেমন ড্রাগের ক্ষেত্রে যদি বলি রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, তারপর প্রোডাক্টের ফর্মুলেশন, ডিউরেশন অফ থেরাপি, এই তিনটা। প্রেসক্রাইবের ভেরিয়েবলগুলো কি, টাইপ সি, টাইপ ডি, টাইপ ই। টাইপ সি বলা হচ্ছে ওটাকে যেটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি লং টাইম, মানে প্রেসক্রাইবার হচ্ছে তাকে লং টাইম ধরে ওষুধটা খাওয়াচ্ছে। আর টাইপ ডি হচ্ছে ক্রিটিক্যাল ফেজ ইন প্রেগনেন্সি, সেই সময়, সেই যখন তার প্রেগনেন্সি ক্রিটিক্যাল ফেজ তখন সে এই ড্রাগটা দিয়েছে, এটা প্রেসক্রাইবারের ভুল। তারপর সাডেন উইথড্রয়াল অফ ড্রাগ, এটা হচ্ছে টাইপ ই, তো এটাও ডাক্তারের ভুলে হতে পারে। প্রেসক্রাইবার মানে ডাক্তারের ভুল। মাল্টিপল ড্রাগ থেরাপি, একটার সাথে আরেকটা ড্রাগ দিয়ে দিছে, ইন্টারাকশন হয়েছে। টাইপ অফ ড্রাগ প্রেসক্রাইব, কোন ধরনের ড্রাগ প্রেসক্রাইব করা দরকার আর কোনটা করছে ভুল হয়েছে, ডোজেস বেশি কম করে দিছে, ফলে একটা প্রেসক্রাইবার ভেরিয়েবল 6টা জিনিস। তারপর ড্রাগ ইনডিউসড ডিজিজ ভেরিয়েবল, ড্রাগ দ্বারা কি কি সমস্যা হতে পারে, যেমন কোনো ড্রাগ আছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেয়, একটু আগে আমরা বলছিলাম পেনিসিলিন, পেনিসিলিন অ্যানাফাইলেক্টয়েড রিয়াকশন দেয়, অ্যানাফাইলেক্সিস দেয়, হাইপার সেন্সিটিভিটি দেয়। হ্যাপাটোটক্সিসিটি, একটা ড্রাগের নাম বলো তো। হ্যাপাটোটক্সিসিটি, হ্যাঁ, তাই না? এটা হলো ক্লোরামফেনিকল বা হ্যালোথেন, যেটাই বলো একটা বললেই হবে। হ্যাঁ, ক্লোরামফেনিকল। নেফ্রোটক্সিসিটি একটা ড্রাগের নাম বলো। নেফ্রো নেফ্রোটক্সিক তো আমাদের দেশের যেমন প্যারাসিটামল হ্যাঁ, নেফ্রোটক্সিক। হ্যাঁ, মানে তুমি NSAID বলতে পারো। NSAID যা কিছু আছে সব। হ্যাঁ। তারপর প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াটাইটিসের একটা এজেন্ট, এরকম মনে রাখতে হবে আমাদের। হেমাটোলজিক ডিসঅর্ডারস, যেগুলো ওই যে আমরা একটু আগে বললাম না, অ্যাগ্রানুলোসাইটোসিস করে যারা, যেমন ক্যান্সার ড্রাগগুলো কিন্তু অ্যাগ্রানুলোসাইটোসিস, মানে আমার ওই ইয়ের পরিমাণ কমায় দেয়, বা ওই যে নিউট্রোপেনিয়া করে দেয়, নিউট্রোফিলের পরিমাণ কমায় দেয়, এগুলো করে। তারপর কার্ডিওভাস্কুলার ইফেক্ট আছে, তারপর হচ্ছে পালমোনারি ইফেক্ট, সেক্সুয়াল ডিসফাংশন, এগুলো। আচ্ছা, সেক্সুয়াল ডিসফাংশন একটা এক্সাম্পল তোমার মনে আছে? দেখো আমরা ওই যে ইয়ের কথা মনে করো, গ্যাস্ট্রিক পেপটিক আলসার পড়ছিলাম, সেখানে কিন্তু আমরা সিমেটিডিন পড়ছিলাম, তাই না? ওই সিমেটিডিন কিন্তু CYP450 কে ইনহিবিট করে ইয়ের মানে পুরুষের ইয়েটা কমায় দিত, স্পার্মের পরিমাণ কমায় দিত। বা আরেকটা ড্রাগ আছে না পড়ছি না, ওই যে ওটার নাম কি জানি, 5-ASA অ্যামিনো স্যালিসাইলিক অ্যাসিড, ওইটা তোমার ইয়ের মধ্যে পড়ছিলাম, ওই যে IBDR, ইয়ের মধ্যে, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। হ্যাঁ, ওইটাও কিন্তু স্পার্মের পরিমাণ কমায়, তাহলে এগুলো সেক্সুয়াল ডিসফাংশনের সাথে রিলেটেড হতে পারে। তারপর পেশেন্টস ভেরিয়েবল দেখি, পেশেন্ট ভেরিয়েবল যেমন এজের ক্ষেত্রে, এলডারলি এজের ক্ষেত্রে কি সমস্যা, যেমন বলছে যে এজ রিলেটেড ডিক্লাইন ইন বোথ দ্য মেটাবলিজম অ্যান্ড ইলিমিনেশন, যখন এজ বাড়ে তখন তো হচ্ছে গিয়ে লিভারের অ্যাক্টিভিটি আর কিডনির অ্যাক্টিভিটি কমে, তখন মেটাবলিজম আর ইলিমিনেশনটা কমে যেতে পারে। তারপর হ্যাপাটিক ব্লাড ফ্লোটা রিডিউস হয়, এগুলো এক্সাম্পল দিছে। যেটা ইনক্রিজ করে বায়োঅ্যাভেলেবিলিটি অফ অ্যাক্টিভ মেটাবলাইট, অ্যাক্টিভ মেটাবলাইটটা বডির ভিতরে বেশি সময় ধরে থাকতেছে, ফলে হচ্ছে হাই ফার্স্ট পাস মেটাবলিজম। তারপর হচ্ছে ড্রাগ বি, ড্রাগ দ্যাট ডু নট আন্ডারগো হেপাটিক ক্লিয়ারেন্স, সেগুলো কিন্তু মাইক্রোজোমাল এনজাইম অ্যাক্টিভিটিতে চলে যায়। যেগুলো হেপাটিক ক্লিয়ারেন্স হয় না, তারা আবার এনজাইম অ্যাক্টিভিটির মধ্যে পড়ে যায়, ইন ফেজ 1 রিঅ্যাকশন। আচ্ছা, ইনক্রিজ সিরাম কনসেন্ট্রেশন, তখন সিরাম কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। ডিক্লাইন GFR, গ্লোমেরুলার ফিল্ট্রেট রেট, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, সেটা 35% কমে যায়। এগুলা এজ বাড়লে এই সমস্যাগুলো। আবার দেখো 4 নম্বরটা বলছে কোমরবিডিটি, মানে তার একটার সাথে আরেকটা ডিজিজ, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, অনেক কিছু অ্যাসোসিয়েটেড থাকতে পারে, সেটা কোমরবিডিটি। তারপর আরও আছে এজ রিলেটেড চেঞ্জ ইন মেটাবলিজম অ্যান্ড ক্লিয়ারেন্স, সেগুলো কিন্তু
should be correlated to the therapeutic index of the drug being used. তারপর যেমন স্পেশালি কনসার্ন উইথ ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স, যেগুলো ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স সেগুলো অল্প ড্রাগ নিলেই তার টক্সিসিটি এসে যেতে পারে। should monitor drug concentration if appropriate, as with digoxin, quinidine, theophylline, phenytoin and with high TI drugs. তারপর নিওনেটসের ক্ষেত্রে নিওনেটস কেন নিওনেটসরা প্রোন টু এডিআর, এটা একটা কোশ্চেন ছিল, মনে আছে? না মানে ওইটা একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে হোয়াই ডু নিওনেটস প্রোন টু এডিআর, কেন এই নিওনেটসরা এডিআর এর প্রতি মানে সহজে ইয়ে হয়, কারণ এটার কারণগুলো এখানে বলা আছে, এই যে একটা কোশ্চেন, সেটা হচ্ছে হ্যাঁ 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 এটা একটা কোশ্চেন আসছিল। তো নিওনেটাল ডিফারেন্সটা কোথায় থাকে, যে তাদের বডি কম্পোজিশন, তাদের মেটাবলিজম, তাদের অর্গানগুলো হচ্ছে ইমেচিউর থাকে। তারপর সেকেন্ড কথা হচ্ছে যে হায়ার বডি ওয়াটার কন্টেন্ট, তাদের ওয়াটার কন্টেন্ট অনেক বেশি থাকার কারণে ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটাও বেশি হয়। কোন সমস্ত ড্রাগ, যাদের ওয়াটার সলিউবল ড্রাগগুলা। তারপর রিডিউসড অ্যালবুমিন অ্যান্ড টোটাল প্রোটিন, এগুলো তো কম থাকে। যেহেতু এগুলো কম থাকে, ফলে ড্রাগগুলো তো আর বাইন্ড করতে পারে না, কারণ অ্যালবুমিন এগুলো প্রোটিনের পরিমাণ কম। তখন ড্রাগগুলো সলিউবল হয়ে কি হয়, হায়ার কনসেন্ট্রেশন অফ হাইলি প্রোটিন বাউন্ড ড্রাগ, ওই ড্রাগগুলো হায়ার কনসেন্ট্রেশন। তারপর হচ্ছে অ্যান ইমেচিউর ব্লাড ব্রেন ব্যারিয়ার, মনে করো একটা সুস্থ মানুষের ব্লাড ব্রেন ব্যারিয়ার, তো মানে অ্যাডাল্ট মানুষের ব্লাড ব্রেন ব্যারিয়ারটা হচ্ছে ম্যাচিউর, ফলে সব ড্রাগ তো আর ব্রেনে যেতে পারে না, কিন্তু বাচ্চাদের তো ইমেচিউর, ফলে দেখা যায় ইনক্রিজ সেন্সিটিভিটি টু ড্রাগ সাচ এজ মরফিন। এখন যদি প্রেগনেন্ট মাদারকে মরফিন খাওয়ানো হয়, বাচ্চার মধ্যে ইফেক্টটা অনেক বেশি হয় মায়ের চেয়ে। তারপর ডিফারেন্সেস ইন ড্রাগ মেটাবলিজম অ্যান্ড ইলিমিনেশন অ্যান্ড এন্ড অর্গান রেসপন্সেস। আচ্ছা হ্যাঁ, এই ডিফারেন্সগুলো হয়, যেমন ক্লোরামফেনিকল, ডিজক্সিন, স্ট্রেপ্টোমাইসিন, এই ড্রাগগুলো হায়ার রিস্ক অফ টক্সিসিটি। ওকে, এক্সপোজার থ্রু মাদার মিল্কসের মাধ্যমে ড্রাগ যেতে পারে। এবার আসি নিউনেটসের আরও কিছু কথা। ফুল টার্ম নিউ বেবি কিন্তু 33% জিএফআর থাকে অ্যাডাল্টের চেয়ে, অ্যাডাল্টের 33% থাকে জিএফআর। সো এক্সাম্পল অফ ড্রাগ সেগুলো হচ্ছে কি, যে ডিক্রিজ ড্রাগটা কমে যায়, ইনক্রিজ রিস্ক অফ এডিআর, এটা বলে গ্রে বেবি সিনড্রোম উইথ ক্লোরামফেনিকল। তো এটা মনে রাখতে পারবা, এই জিনিসগুলো এইভাবে মনে রাখা যায়, যে গ্রে বেবি সিনড্রোম সেটা হয় ক্লোরামফেনিকলের কারণে। তারপর হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন হয় অপিওয়েডের কারণে। টুথ এনামেলের সমস্যা হয় টেট্রাসাইক্লিনের কারণে, এটা আমরা সবাই জানি। আর জিঞ্জিভাল হাইপারপ্লেসিয়া হচ্ছে ফিনাইটোনের কারণে। জিঞ্জিভাল হাইপারপ্লেসিয়াটা কি, যে জিহ্বার মধ্যে সেলের সাইজ হাইপারপ্লেসিয়া মানে নিউ সেল গ্রোথ হচ্ছে, সেল সংখ্যায় বাড়তেছে, সেটা হচ্ছে হাইপারপ্লেসিয়া। তাহলে জিহ্বার সেল যদি সংখ্যায় বাড়ে তাহলে তাকে বলে জিঞ্জিভাল হাইপারপ্লেসিয়া, এটা ফিনাইটোনের দ্বারা হতে পারে। আবার ওল্ডার চিলড্রেন যেগুলা আর ইয়াং অ্যাডাল্টস, এগুলো এডিআর এর সাসেপ্টেবল, সেগুলো কি, যেমন এক্সাম্পল হচ্ছে মেট্রোক্লোপ্রোমাইড, তারা কি এক্সট্রা পিরামিডাল ইফেক্ট দেয়। এক্সট্রা পিরামিডাল ইফেক্টটা কি, মুভমেন্ট ডিসঅর্ডার, বুঝছো? এক্সট্রা পিরামিডাল ইফেক্ট মানে মুভমেন্ট ডিসঅর্ডার। তারপর অ্যাসপিরিন কিন্তু 12 বছরের নিচে নিষিদ্ধ, কারণ অ্যাসোসিয়েশন উইথ রেস সিনড্রোম। অ্যাসপিরিন তার হচ্ছে অনেক প্রবলেম হবে, ব্লিডিং হইতে পারে, হাত পা মনে করো লাল লাল হয়ে যায়, এটাকে বলে চোখ লাল হয়ে যায়, ব্লিডিং হয় অনেক বেশি ইন্টারনাল ব্লিডিং হয় অ্যাসপিরিনের কারণে, রেস সিনড্রোম হতে পারে, এটাই। তারপর জেনেটিক্সের মধ্যে আসি, যে genetic basis of variations that affect an individual's response to drug therapy has promised to lead a new era of personalized medicine. ও যেটা বলছে যে এখানে পার্সোনালাইজড মেডিসিনের টপিকটা চলে আসছে, কারণ জেনেটিক্স এক একজনের এক এক রকম, তো তাকে জেনেটিক্যালি চেক আপ করে ড্রাগটা পার্সোনালাইজড করে দেওয়া হচ্ছে যাতে কোনো প্রবলেম না হয়। যেমন ওই যে আমরা বলছিলাম না যে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেজ, এটার ডেফিসিয়েন্সি আছে কাদের মধ্যে জানো, যারা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বাস করে, ডেফিসিয়েন্সি আছে স্বাভাবিক, তো তাদের মনে করো যে এটার ট্রিটমেন্ট কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, যে ড্রাগগুলো মনে করো গ্লুকোজ 6-ফসফেটের সাথে ইন্টারাকশন করে, অক্সিডেটিভ ড্রাগ, সেগুলো তাদেরকে দিলে ওই ডিহাইড্রোজিনেজের ডেফিসিয়েন্সি থাকে, তার কারণে তাদের টক্সিসিটি হয়ে যায়।
এখন এরকম একটা বিষয় জেনেটিক্যালি থাকে। তারপর ফার্মাকোজেনেটিক্স হচ্ছে কি স্টাডি অফ জেনেটিক ভেরিয়েশনস। তারপর হচ্ছে মেজর জেনেটিক ভেরিয়েশনগুলো পাওয়া যায় কোথায়? সাইটোক্রোম CYP450 সুপার ফ্যামিলি অফ আইসোএনজাইমস। দিস ক্যান রেজাল্ট either inadequate responses of drug or increased risk of ADR। তাহলে দেখো CYP এনজাইম সুপার ফ্যামিলি, এখন কোনো একটা ড্রাগ CYP-কে ইনডিউস করলো, তখন CYP এনজাইমটা যদি বেড়ে গেলে সে যদি ইনডিউসার হয় ড্রাগটা, তাহলে কি বেড়ে যাবে CYP-র এনজাইমটা, এবং তখন ড্রাগটাকে অতি দ্রুত মেটাবলাইজ করে বডি থেকে বের করে দিবে, তখন ইফেক্ট পাওয়া যাবে না। আবার হচ্ছে গিয়ে যদি সে ইনহিবিটর হয়, ড্রাগটা যদি CYP এনজাইম সুপার ফ্যামিলির ইনহিবিটর হয়, তাহলে CYP-কে সে ব্লক করে দিবে, এনজাইম তৈরি হবে না, ফলে ড্রাগটারও মেটাবলিজম কমে যাবে এবং বডিতে তার কনসেন্ট্রেশন বেড়ে ব্লাডে থেকে টক্সিসিটি হবে। ক্লিনিক্যালি রিলেভেন্ট জেনেটিক ভেরিয়েশনগুলো কি? এগুলো হচ্ছে CYP2D6, CYP2C9, 2C19, CYP3A5 এ দেখা গেছে। আর লার্জ ইফেক্ট অন মেটাবলিজম সেটা অকার করে CYP2C9 এ, যেটা অ্যাকাউন্ট করছে 20% অফ টোটাল হেপাটিক। তার মানে দেখো লার্জ ভেরিয়েশন হয়েছে কোথায়? CYP2C9 এ, লার্জ ইফেক্ট। তারপর কিছু এক্সাম্পল আছে, যেমন জেনেটিক পলিমরফিজম ইনফ্লুয়েন্সিং দ্য টক্সিসিটি অফ ওয়ারফারিন। এখন দেখো এই যে CYP2C9 এ ওয়ারফারিনের ইফেক্টটা কেমন হবে? এখন দেখা গেছে যে এই CYP2C9 কিন্তু পলিমরফিজম আছে, সবার আবার একই রকম না, এটা একই ধরনের একটা পার্থক্য আছে। এই পলিমরফিজমের কারণে অনেকের ইন্টারাকশনটা অনেক বেশি হয়, অনেকের কম হয়। তারপর বলছে যে হুইচ মেটাবোলাইজেস ওয়ারফারিন অ্যান্ড ভিটামিন কে ইপোক্সাইড রিডাকটেস, VKOR, যেটা আমরা যে ওয়ারফারিনের মেকানিজমে পড়ছিলাম, ভিটামিন কে অ্যান্টাগনিস্ট। ওয়ারফারিন কিন্তু একটা ভিটামিন কে ইপোক্সাইড অ্যান্টাগনিস্ট আর কি। দ্য টার্গেট অফ ওয়ারফারিন অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি। তারপর হচ্ছে পেশেন্টস উইথ লো লেভেল অফ G6PD, ওই যে একটু আগে বললাম গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেস, এটা যাদের কম থাকে তারা কিন্তু হিমোলাইসিসের ক্ষেত্রে প্রিডিসপোজড, অর্থাৎ তাদের যদি একবার হিমোলাইসিস মানে রক্তক্ষরণ শুরু হয়, এটা থামানো যায় না। উইথ অক্সিডেন্ট ড্রাগ, অর্থাৎ দেখো অক্সিডেন্ট ড্রাগ এটা একটা অক্সিডেটিভ রিডাকটিভ রিয়াকশন, তো আমরা অক্সিডেন্ট ড্রাগ নিচ্ছি, তো আমার বডিতেও কিন্তু G6PD মানে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস থাকতে হবে, যদি কম থাকে তাহলে আবার ব্লিডিং চলতে থাকে আর কি, এটা সমস্যা। সাচ এস প্রিমেকুইন, সালফোনেমাইডস অ্যান্ড নাইট্রোফিউরান্টোয়েন। এখন প্রিমেকুইন কিসের ওষুধ বলো? ম্যালেরিয়া, রাইট। এখন ওই যে পার্বত্যবাসীর কিন্তু ওই গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস, ঠিক আছে, ম্যালেরিয়া হয় না, তার মানে হ্যাঁ, এখন ওইটা কিন্তু জেনেটিক পলিমরফিজম হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তারপর হচ্ছে ডিফারেন্সেস বিটুইন ইন্ডিভিজুয়াল ইন দ্য CYP450 এনজাইমস। হ্যাঁ, এগুলোর মধ্যে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সের কারণেও চেঞ্জ হয়, মানে একজনের ক্ষেত্রে ইন্টারাকশনটা একরকম। এথনিসিটিও জেনেটিকের মতোই। এথনিসিটি হচ্ছে বিভিন্ন অঞ্চলের, এথনিসিটি হ্যাজ বিন লিঙ্ক টু সাসেপ্টিবিলিটি টু ADHD ডিউ টু ইনহেরিটেড ট্রেটস, আমরা তার জেনেটিক ট্রেটসগুলা। তারপর হচ্ছে জেন্ডারের মধ্যে আসি। এগুলো এমনি মনে রাখা যাবে, কারণ জেন্ডারের মধ্যে দেখো অনেক ড্রাগ আছে যেখানে নারীরা বেশি হচ্ছে এডিআরটা তাদের বেশি হয়, আবার অনেক ড্রাগ পুরুষদের এডিআর বেশি হয়। যেমন একটা বলছে যে ইম্পেয়ারমেন্ট অফ কনসেন্ট্রেশন অ্যান্ড সাইক্রিয়াটিক অ্যাডভার্স ইফেক্ট, এগুলো অ্যাসোসিয়েটেড উইথ অ্যান্টিম্যালেরিয়াল মেফ্লুকুইন, এগুলো কিন্তু ফিমেলে বেশি হয়। তাহলে মেফ্লুকুইন বা প্রিমেকুইন যে ড্রাগগুলো, এগুলো কিন্তু মেয়েদের ক্ষেত্রে অ্যাডভার্স ইফেক্টটা বেশি। তারপর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সাসেপ্টেবল টু ড্রাগ ইনডিউস টর্সেড ডিপয়েন্টেস। হচ্ছে একটা হার্ট রিদমের মধ্যে অ্যাবনর্মাল হার্ট রিদম হয়ে যাচ্ছে, এবং হচ্ছে সার্ডিন টি ওয়েভ প্রলংড হয়ে যায়, হ্যাঁ টি ওয়েভ প্রলংড হয়ে যায়, টর্সেড ডিপয়েন্টেস। তখন হচ্ছে একটা ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হয়, লিঙ্ক টু ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন অ্যান্ড ডেথ। তারপর উইমেন আর অলসো রিপোর্টস অফ টর্সেড ডিপয়েন্টেস অ্যাসোসিয়েটেড উইথ কার্ডিওভাস্কুলার ড্রাগের তাদের হচ্ছে ইয়েটা বেশি হয়েছে, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনটা। সোটালল একটা এক্সাম্পল, অ্যান্ড হচ্ছে ইরাইথ্রোমাইসিন। তারপর পেশেন্ট উইথ এইচআইভিতে আসি। এইচআইভি পেশেন্টদের ক্ষেত্রে দেখা গেছে যে টু বি হায়ার দ্যান ইন দ্য জেনারেল পপুলেশন। কজ কি? যেমন তাদের ইমিউনো সাপ্রেশন, এমনিতে তাদের ইমিউন সিস্টেম দুর্বল। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ ড্রাগ স্পেসিফিক অ্যান্টিবডি, বডিতে অনেক অ্যান্টিবডি ডেভেলপ করেছে। ইম্পেয়ার্ড ক্যাপাসিটি অফ ক্লিয়ারেন্স,
তাদের ড্রাগের ক্লিয়ারেন্স কমে গেছে। এখানে ড্রাগগুলো কি অ্যামোক্সিসিলিন, অ্যামফোটেরিসিন বি, সিপ্রোফ্লক্সাসিন, কোট্রিমক্সোজোল, ফ্লুকোনাজোল। তারপর রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন দেখি ড্রাগ ভেরিয়েবলের ক্ষেত্রে। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আইভি। এখন আইভিতে যেটা হচ্ছে যে সাইড ইফেক্ট কিছু আছে ইনজেকশন রিলেটেড, যেমন ফ্লেবাইটিস। ফ্লেবাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য ওয়াল অফ ভেইন, কারণ আমার ভেইনের মধ্যে যেখানে ইনজেকশন দিচ্ছি সেখানে কিন্তু ইনফ্লামেশন হতে পারে। তারপর এক্সট্রা ভ্যাসেশন হচ্ছে লিকেজ ফ্রম ভেইন থেকে লিকেজ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে অলসো কজেস সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট। ওকে, তারপর হচ্ছে টু র্যাপিড অ্যাডমিনিস্ট্রেশন। দেখো এখন অনেক দ্রুত যদি অ্যাডমিনিস্ট্রেশন করি একটা ড্রাগ, যেমন ধরো হার্ট রেট বাড়াইতেছে কোনো কারণে, এখন যদি আইভিতে দিই এবং অনেক দ্রুত দিই তখন হচ্ছে হার্ট রেট অনেক বেড়ে যাচ্ছে। যেমন র্যাপিড অ্যাডমিনিস্ট্রেশন অফ ডিজক্সিন মে কজ অ্যারিথমিয়া। তারপর ওরাল অ্যাডমিনিস্ট্রেশন ডিক্রিজ বায়োঅ্যাভেলেবিলিটি অ্যান্ড রিডিউস থেরাপিউটিক রেসপন্স। এটা কিন্তু রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের আরেকটা বিষয়। হ্যাঁ, ওরাল অ্যাডমিনিস্ট্রেশনটা কিন্তু বায়োঅ্যাভেলেবিলিটিকে কমাই দিচ্ছে, রিডিউস থেরাপিউটিক রেসপন্স। এটা একটা ভেরিয়েবল। আইভি বাড়াচ্ছে। ভ্যারিয়েবিলিটি ইন অ্যাবজর্পশন অফ ওরাল এজেন্টস সাবসিকুয়েন্ট টু ড্রাগ অ্যান্ড ড্রাগ ফুড ইন্টারাকশন। কারণ আমরা কী কী খাবার খাই সেটার উপরেও কিন্তু ডিপেন্ডেন্ট। যেমন আমরা যদি ফেটি ফুড খাই, ফেটি ফুডগুলো কিন্তু ভিটামিনের অ্যাবজর্পশনের জন্য অনেক বেশি, যেগুলো যে ফ্যাট সলিউবল ভিটামিন এ, ডি, ই, কে, এগুলো অ্যাবজর্পশন হইতে ফেটি ফুড সাথে খাওয়া দরকার। তারপর হচ্ছে লোকাল এডিআর সাচেস ইরিটেশন অফ জিআই মিউকোসা, এগুলো হতে পারে। তারপর হচ্ছে টপিক্যালি অ্যাপ্লাইড মেডিকেশন ক্যান কজ সিস্টেমিক টক্সিসিটি, যেমন অপথেলমিক বিটা ব্লকার। আচ্ছা, তারপর প্রোডাক্ট ফর্মুলেশনের মধ্যে আছে যে ইউসিনোফিলিয়া মায়ালজিয়া, এটা হতে পারে কারণ আমরা অনেক ক্ষেত্রে এমন কিছু এক্সিপিয়েন্ট ইউজ করি যেমন কালারিং এজেন্ট, সুইটেনার, প্রিজারভেটিভ, হ্যাঁ, অথবা কন্টামিনেন্টস লাইক অ্যালট্রিপ্টোফ্যান একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো এই জিনিসগুলা ইউসিনোফিলিয়া কি ইউসিনোফিলের পরিমাণ কমায় দেয়। আর মায়ালজিয়া হচ্ছে মাসলের মধ্যে পেন তৈরি করে। আচ্ছা, তারপর সাস্টেইন রিলিজ প্রোডাক্টগুলো কি সমস্যা করে সেটা হচ্ছে যেমন অ্যান্টি হাইপারটেনসিভ, তারা হচ্ছে লাইট হেডেডনেস করে। তারপর ফ্লাশিং হচ্ছে মানে একটা রেড, মানে মাসলটা রেড হয়ে যায়। ইনক্রিজ ব্লাড ফ্লো এন্ড রেডেনিং অফ নেক, চেস্ট অ্যান্ড ফেস। আরেকটা এক্সাম্পল হচ্ছে নিয়াসিন। তারপর হচ্ছে ওকে, তারপর হচ্ছে প্রোডাক্ট ফর্মুলেশনে আরও কিছু আছে যেমন অসমোসিন একটা স্লো রিলিজ প্রিপারেশন অফ ইন্ডোমেথাসিন। ইন্ডোমেথাসিনটা কি বলো? ইন্ডোমেথাসিন পড়েছি। হ্যাঁ, এটা পড়েছো, মনে করে বলো। ইন্ডোমেথাসিন হচ্ছে একটা ওই যে এনএসএডি ক্লাস সম্ভবত, তাই না? ইন্ডোমেথাসিন হচ্ছে একটা এনএসএডি ক্লাস, এনএসএডি ড্রাগ আর কি। তো অসমোসিন হচ্ছে একটা ইন্ডোমেথাসিন প্রিপারেশন, সেটা অসমোটিক পাম্প টু এটা পারভিয়াস ট্যাবলেট। আচ্ছা, ওই যে নিচের কথাটা দেখো, মাঝখানের কথাটা যে অসমোসিন ওয়াজ এটা উইথড্র করা হয়েছে 1983 সালে আফটার 36 ফ্যাটাল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হিমারেজ ডিউ টু tablet becoming lodged against the mucosa of the GIT and exposing the mucosa to high localized concentration of indomethacin. মানে গ্যাস্ট্রিক মিউকোসার একটা জায়গায় ওরা হচ্ছে অ্যাকুমুলেট হতো। অ্যাকুমুলেট হয়ে হ্যামারেজ হয়েছে। এরা তো ওই যে তোমার NSAID মানে নন সিলেক্টিভ আর কি, নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর হতে পারে ইন্ডোমেথাসিন। ফলে ওই যে জিআইটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হ্যামারেজ করতো না। আচ্ছা, তারপর ডিউরেশন অফ থেরাপি সেখানে আছে যেমন 60 বছরের বেশি পেশেন্ট, তাদের ক্ষেত্রে কি হয় যে ডিউরেশন অফ থেরাপি উইথ NSAID এটা যদি বাড়ে তখন হচ্ছে রিস্ক অফ আপার জিআই টক্সিসিটি, এটা তো বাড়ে আমরা জানি। প্রেসক্রাইবার ভেরিয়েবলস কি প্রেসক্রাইবার ভেরিয়েবলস হচ্ছে টাইপ অফ ইন্টারাকশন, ড্রাগ ইনভলভ, ইফেক্টস, এভাবে পড়ি। ফার্মাকোডিনামিক হচ্ছে
যদি ডিজোক্সিনের সাথে, ডিজোক্সিন হচ্ছে একটা কার্ডিওভাস্কুলার ড্রাগ, ডিজোক্সিনের সাথে যদি বিটা ব্লকার দেওয়া হয় তাহলে ব্র্যাডিকার্ডিয়া বাড়ে। দেখো ডিজোক্সিন হচ্ছে একটা হার্ট রেট কমায়, বিটা ব্লকারও হার্ট রেট কমায়। এখন দুইটা একসাথে খাইলে হার্ট রেট অনেক কমে, ব্র্যাডিকার্ডিয়া অর্থাৎ অনেক কমে যায় হার্ট রেট। অ্যালকোহল অ্যান্ড সিএনএস ডিপ্রেসেন্ট, এটা কি ইফেক্ট দেয়? কারণ অ্যালকোহল নিজে একটা ডিপ্রেসিভ এজেন্ট, আবার সিএনএস ডিপ্রেসেন্ট, দুইটা ডিপ্রেসেন্ট হচ্ছে সেডেটিভের পরিমাণটা বাড়ায় দেয়, এটা হচ্ছে আদার সিএনএস ডিপ্রেসেন্ট ইফেক্ট। ডাইউরেটিক্স আর আলফা ব্লকার, এটা হাইপোটেনসিভ ইফেক্ট বাড়ায় দেয়। ডাইউরেটিক্স কি করে? ডাইউরেটিক্স হচ্ছে আমাদের বডি থেকে ওয়াটারটাকে বের করে দেয় ইউরিনের মাধ্যমে, সেভাবে ব্লাডটার পরিমাণ কমে যায় এবং প্রেশার কমে। আলফা ব্লকারও কি আমাদের হার্ট মাসেলের উপর কাজ করে, তার রিল্যাক্সেশন করে, ফলে হচ্ছে হাইপোটেনসিভ ইফেক্ট পাওয়া যায়। আচ্ছা, তারপর হচ্ছে ফার্মাকোকিনেটিক। ফার্মাকোকিনেটিক কি সিমেটিডিন আর ওয়ারফারিন ইনক্রিজ রিস্ক অফ অ্যান্টিকোয়াগুলেন্ট। থাইয়াজাইডস আর লিথিয়াম, তারা হচ্ছে লিথিয়াম টক্সিসিটিটাকে বাড়ায় দেয়। এসএসআরআই, এসএসআর হচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। এসএসআরআই, এসএসআরআই এক্সাম্পল হচ্ছে ডেসিপ্রেমাইন, ইমিপ্রেমাইন। তাদের সাথে থিওফাইলিন, এই থিওফাইলিনটা কোথায় জানি আমরা পড়ছিলাম মনির? থিওফাইলিন, হ্যাঁ, আমরা মনে হয় এটা কোথায় পড়ছি? থিওফাইলিন আমরা স্টেরয়েড ড্রাগগুলোর সাথে পড়ছিলাম, যে ওই যে অ্যাজমা, 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 অ্যাজমা। রাইট রাইট, একদম অ্যাজমা। থিওফাইলিন একটা উইক ব্রঙ্কোডাইলেটরস, তাই না? মনে আছে? উইক উইক ব্রঙ্কোডাইলেটরস। ব্রঙ্কোডাইলেটর। হুম, এই থিওফাইলিন এরা ইনক্রিজ করে থিওফাইলিন টক্সিসিটিটাকে বাড়ায় দেয়। তারপর ড্রাগ ভ্যারিয়েবলগুলোর মধ্যে আরও আছে যে ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আছে ওরাল অ্যাডমিনিস্ট্রেশন। ওরাল অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু বায়োঅ্যাভেলেবিলিটি কমায় এবং ফলে থেরাপিউটিক রেসপন্সটা কমে। তারপর হচ্ছে এটা রিপিট, এই স্লাইডটা রিপিট, এই রিপিট। স্লাইডটা রিপিট। আচ্ছা আচ্ছা, প্রোডাক্ট ফর্মুলেশন এটাও তো মনে হয় রিপিট, তাহলে এটাও রিপিট। এটা, এটা কি রিপিট? পরেরটা ফিনাইট, রিপিট। না এটা রিপিট না, কারণ ওই এটা একদম মাল্টিপল ড্রাগ থেরাপি পর্যন্ত রিপিট। একবারে টাইপস অফ ড্রাগ একদম শেষেরটা, একদম আরো উপরে ওঠা। টাইপস অফ ড্রাগ প্রেসক্রাইব থেকে শুরু হবে। প্রেসক্রাইবার ভেরিয়েবল, প্রেসক্রাইবার ভেরিয়েবল। না, এইটা তো বুঝছো আমরা পড়ি নিচে নাই, এই লেখা লাইনটা পড়ি নাই, যে চেঞ্জেস অফ দ্য ড্রাগ পার্টিকেল সাইজ, এটা পড়ি নাই তো মনে হয়। এই স্লাইডটা উল্টাপাল্টা আসছে। আচ্ছা, এটা একটু পড়ে নেই তারও। প্রোডাক্ট ফর্মুলেশন আরো কিছু বাকি আছে, সেটা হচ্ছে চেঞ্জেস দ্য পার্টিকেল সাইজ অফ ডিজক্সিন এফেক্ট বায়োঅ্যাভেলেবিলিটি। ডিজক্সিনের সাইজ যদি কমাই তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি বাড়ে, আবার টক্সিসিটিও বেড়ে যায়। তারপর হচ্ছে ডাইলুয়েন্ট ফ্রম ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেট টু ল্যাকটোজ, ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেট টু ল্যাকটোজ, ফ্রম ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেট টু ল্যাকটোজ। ইনক্রিজ বায়োঅ্যাভেলেবিলিটি, এখানে বায়োঅ্যাভেলেবিলিটি বেড়ে যাচ্ছে অফ ফিনাইটোয়েন লিডিং টু অক্সিডেন্ট কোমা। সালফানিলামাইড, সালফানিলামাইড হুইচ কন্টেন 72% ডাইইথাইলিন গ্লাইকল। এই যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে অনেক রিসার্চ পেপার বের হয়েছিল, বুঝছো? এই দেখো 1937 সালে কি হয়েছিল, এসই মেসেনজিল কোম্পানি, তারা একটা ইউএসএ একটা কোম্পানি, তারা একটা লিকুইড প্রিপারেশন ডেভেলপ করছিল সালফানিলামাইডের উপরে। এবং সালফানিলামাইড তো অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট দেয়। তারা কি করছে, সেটার মধ্যে 72% ডাইইথাইলিন গ্লাইকল দিছিল। এখন 2 সপ্তাহ পরে, যেটা হচ্ছে 353 পেশেন্ট রিসিভড দি এলিক্সির, মানে তারা একটা ওই এলিক্সির তৈরি করছিল। 30% অফ তাদের মধ্যে 30% মারা গেছে, যাদের মধ্যে 34 জন বাচ্চা ছিল। এপিসোড অফ ডাইইথাইলিন গ্লাইকল পয়জনিং হ্যাভ বিন রিপোর্টেড ইন কন্টেম্পোরারি টাইমস। সেই দেশগুলো কি, নাইজেরিয়া, ইন্ডিয়া, আর্জেন্টিনা এবং হাইতি। ইভেন আমাদের দেশেও তো তোমার প্যারাসিটামলে ডাইথাইলিন গ্লাইকল ইউজ করে মারা গেল না। হ্যাঁ, সেটা মারা গেছে, কিন্তু এখানে যেটা হচ্ছে এটা কিন্তু প্যারাসিটামল না, এটা হচ্ছে সালফানিলামাইডের। না, প্যারাসিটামলের এই যে তোমার এলিমেন্ট যেটা ছিল ডাইথাইলিন গ্লাইকল ডাইইথাইলিন গ্লাইকল ইউজ করছে, মানে যেখানে প্রোপাইলিন গ্লাইকল ইউজ করার কথা, তাই না? আচ্ছা, তারপর এইটা পড়ছি, এটাও পড়া হয়েছে, এটা পড়া হয়েছে, এটা প্রেসক্রাইবার থেকে, তাই না? প্রেসক্রাইবারের মধ্যে আমরা হচ্ছে টাইপ অফ ড্রাগ প্রেসক্রাইব, যেগুলো হচ্ছে মেডিসিন উইথ ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স, যেমন হচ্ছে ডাইডিজক্সিন, অ্যান্টিকোয়াগুল্যান্ট, ইনসুলিন। তারপর মেনি কমনলি টেকেন ড্রাগ হ্যাভ বিন ইমপ্লিকেটেড ইন এডিআর, যেমন কি কার্ডিয়াক ড্রাগ, ডাইউরেটিক্স, এনএসএ, অ্যান্টিকর্টিকস্টেরয়েডস, অ্যান্টিমাইক্রোবিয়ালস।
সাইকোট্রপিক্স। ডোজেস ডোজেস অফ ড্রাগস, ডোজেসের ক্ষেত্রে কি, যেমন ডোজ রিলেটেড এডিআর, ড্রাউজিনেস অ্যান্ড অ্যাটেক্সিয়া। ড্রাউজিনেস হচ্ছে কি, যে এটা মানে ড্রাউজিনেস শব্দটার মিনিংটা জানি কি, ড্রাউজিনেস ঝিমানো। ঝিমানো, হ্যাঁ। অ্যান্ড অ্যাটেক্সিয়া উইথ অ্যান্টি এপিলেপটিক ড্রাগস, হ্যাঁ মানে ওই যে মানে রিল্যাক্সিং ইফেক্ট দেয়, তাই না, সাচ এস ফিনাইটোন, কার্বামাজেপাইন, ফেনোবারবিটাল। আচ্ছা, ড্রাগ ইনডিউস এডিআর অর ডিজিজ। ড্রাগ ইনডিউসগুলো কি, একটা হচ্ছে ইমিউনোলজিক্যাল রিয়াকশন, এগুলো কি আমাদের পড়া হয়েছে, না ড্রাগ ইনডিউসড এডিআর। আচ্ছা, না পড়া হয়। ইমিউন সিস্টেমটা এই তারা বলছে যে ইমিউন সিস্টেমটা এবল টু রিকগনাইজ ড্রাগস সাচ এস ফরেন সাবস্টেন্স লিডিং টু অ্যালার্জিক রিয়াকশন। তাহলে ইমিউনোলজিক্যাল রিয়াকশন বা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনগুলো অনেক সময় অ্যালার্জিক রিয়াকশন হয়ে যাচ্ছে। এগুলার একটু নিচে দেখি, নিচে ইয়েটা দেখি যে টাইপ 1, এখানে ইমিউনোলজিক্যাল রিয়াকশন বা হাইপার সেন্সিটিভ রিয়াকশনগুলোকে চারটা টাইপ, টাইপ 1, টাইপ 2, 3, 4। 1টা হচ্ছে ইমিডিয়েট, টাইপ 2 হচ্ছে সাইটোটক্সিক, টাইপ 3 হচ্ছে ইমিউন কমপ্লেক্স, টাইপ 4 হচ্ছে ডিলেড টাইপ। তো টাইপ 1টা হচ্ছে আইজিইর সাথে রিলেটেড, ইমিউনোগ্লোবিউলিন ই, আইজিই, ড্রাগ আইজিই কমপ্লেক্স ফর্ম করতেছে। এই কমপ্লেক্সটা কি করে, টু মাস্ট সেল, মাস্ট সেলের প্রতি এই ইয়েটা বাইন্ড করতেছে মাস্ট সেল, এবং রিলিজ অফ হিস্টামিন, তখন মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ হচ্ছে অ্যান্ড লিউকোট্রাইন্স। তো আমরা কি কি সিমটমের দ্বারা বুঝতে পারবো, একটা হচ্ছে প্রুরাইটিস আর্টিকেরিয়া। দেখো, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনগুলোর সবগুলাই হচ্ছে গিয়ে স্কিন রিলেটেড সমস্যা, অর্থাৎ স্কিনের যত সমস্যা, প্রুরাইটিস স্কিনের মধ্যে একটা ইনফেকশন বা ইনফ্লামেশন, আর্টিকেরিয়া স্কিনের মধ্যে একটা বিশেষ ধরনের রোগ। তারপর ব্রঙ্কোকনস্ট্রিকশন, এনজিও এডেমা, এনজিও এডেমা কোনো ব্লাড ভেসেলগুলোর মধ্যে ফ্লুইড জমে যে এনজিও এডেমা হচ্ছে। হাইপোটেনশন, প্রেশার কমে যাচ্ছে, শক, ফর এক্সাম্পল পেনিসিলিন অ্যানাফাইল্যাক্সিস। তারপর আসি সাইটোটক্সিক, সাইটোটক্সিকটার মধ্যে কি হচ্ছে, যে আইজিজি, এখানে আইজিজি আর কমপ্লিমেন্ট প্রোটিনগুলো বাইন্ডিং করতেছে টু রেড ব্লাড সেল, সাইটোটক্সিক টি সেল, লাইজা সেল। এখন সাইটোটক্সিক টি সেল এটাকে ইয়ে করে দিল, লাইজ করে দিল আরবিসিটাকে, তাহলে কি দাঁড়াইলো, এখানে দেখো আরবিসিটাকে ভেঙে ফেলতেছে কিন্তু সাইটোটক্সিক টি সেল আইসা, তখন হিমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে, থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে, ফর এক্সাম্পল অ্যাসোসিয়েটেড উইথ সেফালোস্পোরিনস, পেনিসিলিন অ্যান্ড রিফাম্পিসিন। তারপর আসি যে ইমিউন কমপ্লেক্স টাইপ 3, সেখানে আইজিজি অথবা আইজিএম যে কোনোটাই হতে পারে, আর ড্রাগ, এগুলো একটা কমপ্লেক্স ফর্ম করে, করে তারা ম্যাক্রোফেজকে অ্যাট্রাক্ট করে আর কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে। ফলে এটা কি সিমটম হয়, সিমটমগুলো হচ্ছে কিউটেনাস ভাস্কুলাইটিস, মানে স্কিনের মধ্যে দেখো সমস্যাগুলো সব স্কিন রিলেটেড, কিউটেনাস মানে স্কিন ভাস্কুলাইটিস, সিরাম সিকনেস, ফর এক্সাম্পল অ্যাসোসিয়েটেড উইথ ক্লোরোপ্রামাজিন আর সালফোনিলামাইডস। তারপর আসি ডিলেড ইফেক্ট, ডিলেড ইফেক্ট অনেক দিন পরে হবে, যেমন অ্যান্টিজেন প্রেজেন্টেশন উইথ মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স এমএসসি to T cells and cytokine and inflammatory mediator release usually occur 7 to 20 days. Macular rashes including Stevenson-Johnson syndrome, for example associated with neomycin and sulfonylamides. আচ্ছা, চারটার মধ্যে আমি মনে রাখবো কিভাবে, টাইপ 1টা হচ্ছে ড্রাগের সাথে আইজিই বাইন্ড করে একটা কমপ্লেক্স ফর্ম করে, এই কমপ্লেক্সটা মাস্ট সেলকে অ্যাক্টিভেট করে হিস্টামিন রিলিজ করতে, আর হিস্টামিন রিলিজ হলে যা যা হওয়ার, যেমন হচ্ছে কি ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়, এনজিও এডেমা হয়, হাইপোটেনশন, শক, এগুলা। তারপর টাইপ 2 হচ্ছে সাইটোটক্সিক, মানে সাইটোটক্সিক মানে এখানে সাইটোটক্সিক টি সেল আসবে, কাজ করবে কিভাবে, আইজিজি, আইজিজিটা হচ্ছে কমপ্লিমেন্টের সাথে বাইন্ড করে, এবং এই আইজিজির সাথে যে কমপ্লেক্সটা ফর্ম করে এটা রেড ব্লাড সেলের সাথে বাইন্ড করে আরবিসি, এবং আরবিসিটাকে ভেঙে দেয়, লাইস করে দেয়। কে লাইস করে দেয়, সে হচ্ছে সাইটোটক্সিক টি সেল। ফলে কি হয়, হিমোলাইটিক অ্যানিমিয়া, মানে আরবিসি ভেঙে গিয়ে তো অ্যানিমিয়া হয়ে যাবে, রক্তশূন্যতা, অ্যান্ড হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া হয়। আর টাইপ 3 সেটা কি কাজ করে, যে আই ড্রাগটা বাইন্ড করে আইজিজির সাথে অথবা আইজিএম এর সাথে, সেই কমপ্লেক্সটা ম্যাক্রোফেজকে অ্যাটাক করে এবং হচ্ছে কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেশন করে, সেগুলোর কারণে কিউটেনাস ভাস্কুলাইটিস, সিরাম সিকনেস হয়। ড্রাগের এক্সাম্পল হচ্ছে ক্লোরপ্রেমাজিন,
সালফোনিলামাইডস। আর টাইপ 4 হচ্ছে ডিলেড টাইপ। ডিলেড টাইপ হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন উইথ মেজর এমএসসি। এমএসসির সাথে অ্যান্টিজেনটা বাইন্ড করে। তখন যে ইন্টারাকশনটা হয় সেগুলোর 7 থেকে 20 দিনের মধ্যে হতে পারে ম্যাকুলার র্যাশেস অ্যান্ড অর্গান ফেলিউর, স্টিভেনসন জনসন সিনড্রোম। আচ্ছা, এবার ইমিউনোলজিক রিঅ্যাকশনের ড্রাগ ইনডিউসড এডিআর অর ডিজিজ। ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন সেগুলোর ম্যানিফেস্টেশন কি কি? সবগুলোই মেনলি বেশিরভাগটা হচ্ছে স্কিন রিলেটেড এবং হিস্টামিন রিলেটেড। এই দুইটা কথা মনে রাখবে, স্কিন রিলেটেড, হিস্টামিন রিলেটেড। যেমন সমস্যাগুলো সব স্কিনের মধ্যে। ম্যানিফেস্টেশন র্যাশটা কোথায় হয়? স্কিনের মধ্যে হয়। আর্টিকেরিয়া কোথায়? স্কিনের মধ্যে। সিরাম সিকনেস হচ্ছে কারণ এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন হচ্ছে। ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যানজিও এডেমা, এটা একটা হিস্টামিনের ইফেক্ট। ব্রঙ্কোস্পাজম, হাইপোটেনশন একটা হিস্টামিনের ইফেক্ট। ওকে, তারপর এটা ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে এপিনেফ্রিন নিতে হবে। এপিনেফ্রিন হচ্ছে অ্যাড্রেনালিন। কেন? কারণ দেখো, এখানে হাইপোটেনশন হচ্ছে ম্যানিফেস্টেশনের মধ্যে, প্রেশার কমে যাচ্ছে, আর অ্যাড্রেনালিন কি করে? প্রেশার বাড়ায়, হার্টবিট বাড়ায়। তাহলে এপিনেফ্রিন নিচ্ছি এখানে। অক্সিজেন, অক্সিজেন কেন নিচ্ছি? কারণ অক্সিজেনটা হচ্ছে ফ্রি রেডিক্যাল হিসেবে কাজ করে, ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করবে, ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জার। তারপর ফ্লুইড থেরাপি শুড বি ইনিশিয়েটেড টু নিডেড টু মেনটেন ব্লাড প্রেশার, মানে ব্লাড প্রেশার যেহেতু কমে যায়, হাইপোটেনশন হয়, তাহলে আমরা ফ্লুইড থেরাপি নিব। বিটা অ্যাগোনিস্ট নিব হার্টবিটকে বাড়ানোর জন্য। ডাইফিনহাইড্রামাইন অ্যান্ড এস্ট্রিওল অ্যান্ড ইমার্জেন্সি সিচুয়েশন, অ্যান্টিহিস্টামিন নিতে হবে। আর হেপাটোটক্সিসিটি 2 নম্বর কথা হচ্ছে হেপাটোটক্সিসিটি। 1 নম্বর কি পড়লাম? ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন। 2 নম্বর হচ্ছে হেপাটোটক্সিসিটি। এটা কই থেকে আসলো? ড্রাগ ইনডিউসড কোনটা এডিআর। ড্রাগ ইনডিউসড এডিআর এর মধ্যে একটা ছিল ইমিউনোলজিক্যাল, তারপর হেপাটোটক্সিসিটি। হেপাটোটক্সিসিটির ক্ষেত্রে হুম, কি? হ্যাঁ, যেমন দেখো 800টা ড্রাগ এর মতো হচ্ছে হেপাটোটক্সিসিটি এরা দেয়। তো ডিফিকাল্ট টু ডায়াগনোস করা ডিফিকাল্ট বিকজ ইনজুরি ক্যান প্রেজেন্ট অ্যাকিউটলি or after prolonged drug administration. Severity of drug included hepatotoxicity can range from mild rotation. আচ্ছা, রিস্ক ফ্যাক্টরগুলো কি? এজ, এজ একটা রিস্ক ফ্যাক্টর, মানে অ্যাডাল্টের ক্ষেত্রে বেশি হয় কোনগুলা? আইসোনিয়াজিড, হ্যালোথেন। ওল্ডার অ্যাডাল্ট, এনএসএআইডি। আর ভ্যালপ্রোইক অ্যাসিড আর অ্যাসপিরিন হচ্ছে চিলড্রেনের জন্য সমস্যা বেশি, যেমন রেড সিনড্রোম এগুলো করে। হ্যাপাটোটক্সিটির ক্ষেত্রে জেন্ডারের ক্ষেত্রে ফিমেলরা বেশি সমস্যায় পড়ে মিথাইল ডোপা দিয়ে। ড্রাগ ইনডিউসড ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস তৈরি করে। এনজাইম ইন্ডাকশন, যেমন অ্যালকোহল ফেনোবারবিটাল, তারা কিন্তু সিওআইপি 450 ইনডিউসার হিসেবে কাজ করে। এনজাইমটার পরিমাণ বাড়ায় দেয়, ইনডিউস করে অ্যান্ড এনহ্যান্স দ্য টক্সিসিটি অফ আদার ড্রাগস বাই কনভার্টিং টু অ্যাক্টিভ মেটাবলাইটস। তারপর ডিজিজের মধ্যে এইডস, ডায়াবেটিস, হাইপারথাইরয়েডিজম, আর্থ্রাইটিস। এইডসের ক্ষেত্রে কি? ইনক্রিজ সাসেপ্টিবিলিটি টু হেপাটোটক্সিক ইফেক্টস অফ সালফা মিথোক্সাজোল ট্রাইমিথোপ্রিম। আচ্ছা মনে একটা কথা, আমরা কিন্তু এখন সব পড়লাম তাই না? হুম, কিন্তু সব মনে রাখার দরকার নেই, একটা করে ড্রাগের নাম মনে রাখবা তাইলেই হবে, যে যে ড্রাগটা তোমার সবচেয়ে সহজ মনে হয়। আর ডায়াবেটিস হচ্ছে এনহ্যান্স টক্সিসিটি অফ কার্বন টেট্রাক্লোরাইড। ডায়াবেটিসের ক্ষেত্রে এটা ইয়ে করে, ডায়াবেটিস ডিজিজে কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড টক্সিসিটিটা বেড়ে যায়। হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রেও তাই, আর্থ্রাইটিসের ক্ষেত্রে অ্যাসপিরিন। তারপর হেপাটোটক্সিসিটি, একটা আছে হেপাটোটক্সিসিটি, সেক্ষেত্রে হেপাটোটক্সিসিটি আরেকটা ইয়ে কি, যে সাইটোটক্সিক ইনজুরি। সাইটোটক্সিক ইনজুরিগুলো সাইন সিমটম কি? যেমন ফ্যাটিক, অ্যানোরেক্সিয়া, নাউজিয়া, জন্ডিস, হেপাটিক ফেলিউর। এক্সাম্পল হচ্ছে অ্যাসিটামিনোফেন মানে প্যারাসিটামল, আইসোনিয়াজিড, মিথাইলডোপা, ফিনাইটোন। কোলেস্টেটিক ইনজুরি, কোলেস্টেটিক ইনজুরির ক্ষেত্রে বাইল ফ্লোটা কমে যায়, জন্ডিস হয়, অ্যামিনো ট্রান্সফারেন্স কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, এটা একটা লিভার এনজাইম। ওকে, তারপর ক্রনিক লিভার ড্যামেজের ক্ষেত্রে কি কি ড্রাগ? রিপিটেড এক্সপোজার টু সাম ড্রাগস, এগুলো কিন্তু ক্রনিক হেপাটাইটিসের জন্য দায়ী। যেমন সাইসোনিয়াজিড, ডাইক্লোফেনাক, নাইট্রোফিউরানটয়েন, মিথাইলডোপা, প্যাপাভারিন। আর মোস্ট অফ দ্য ড্রাগস ইনডিউসড হেপাটোটক্সিসিটি ইনভলভ দ্য ট্রান্সফরমেশন অফ parent drugs to an active metabolite that may be inherently toxic or evoke immune response. হ্যালোথেন, ক্লোরপ্রেমাজিন, অ্যান্টিকনভালসেন্ট, ভ্যালপ্রোইক অ্যাসিড এগুলা। প্যানক্রিয়াটাইটিস, এটা একিউট হতে পারে, ক্রনিক হতে পারে।
তো প্যানক্রিয়াটাইটিক এখানে আচ্ছা, ক্যাজুয়ালিটি অ্যাসেসমেন্ট এটাই চলে আসি। ক্যাজুয়ালিটি অ্যাসেসমেন্টটা কি? কজালিটি কজালিটি অ্যাসেসমেন্ট, সে কারণটা কি সেটা নির্ণয় করতে হবে। সেটা হচ্ছে যে প্রায়র রিপোর্টস টু রিঅ্যাকশন এ অর বি টাইপ রিঅ্যাকশন, এটা কি অগমেন্টেড নাকি হচ্ছে বাইজার টাইপ, এটা ফার্স্টে নির্ণয় করতে হবে। অগমেন্টেড কি বলো তো? হ্যালো? ওই যে তোমার হচ্ছে ক্লাসিফিকেশন, হ্যাঁ, তোমার ক্লাসিফিকেশন। হচ্ছে হ্যাঁ, থমসন কি রাউলিং, রাউলিন আর থমসন। রাউলিন আর কার যেন বলে? হ্যাঁ, রাউলিন থমসন ক্লাসিফিকেশন, কিন্তু আমি বলছি যে এ আর বি আমরা দুইটা পড়ছি তাই না, একটা পার্থক্য বলছিলাম এ আর বি এর মধ্যে, কোনটা এ কোনটা বি, মানে এ টাইপটা কি, এ টাইপের এ রিঅ্যাকশন। হচ্ছে তোমার ওই যে টাইম, ওষুধের ডোজ বাড়ালে অ্যাডভার্স রিঅ্যাকশন বাড়ে। হ্যাঁ হ্যাঁ। আর বি? বি হলো তোমার এটা ডোজ না, মানে ওষুধের সাথে রিলেটেড না, এই হ্যাঁ, জিনিসগুলো হচ্ছে ওষুধের তোমার নরমাল ইয়ার সাথে, ফার্মাকোলজির সাথে রিলেটেড না, সেটা অন্য একটা মেকানিজমে হয়। নরমাল রিলেটেড। হ্যাঁ যেমন পেনিসিলিন অ্যানাফাইলাক্সিস দেয়, হ্যাঁ। মনে আছে? আচ্ছা, তা আমরা এটা প্রথমে ফার্স্টে ডিটেকশন করব, মানে কজালিটিটা যখন আমরা বের করার চেষ্টা করব ফার্স্টে হচ্ছে কি, এটা একটা প্রশ্ন 2 মার্কের, ঠিক আছে, এটা আসছিল। হুম, তাহলে ফার্স্টে আমরা কি করব, এ টাইপ না বি টাইপ সেটা দেখব, তারপর হচ্ছে টেম্পোরাল রিলেশনশিপ উইথ ড্রাগ ইউজ, ড্রাগ ইউজের সাথে কোনো টেম্পোরাল রিলেশনশিপ আছে কিনা। এরপর ডি চ্যালেঞ্জ করবো কিভাবে, রিমুভিং অফ ড্রাগটা আমরা বাদ দিয়ে দিব, ড্রাগটা বাদ দিয়ে চেক করব যে বন্ধ করে দিব ড্রাগটা, তারপর দেখবো তার ইন্টারাকশনটা হচ্ছে কিনা। তারপর রিচ্যালেঞ্জ মানে আবার আমি ড্রাগটাকে স্টার্ট করব খাওয়া। হুম, এভাবে কিন্তু বোঝা যাবে, হুম, মানে ডি চ্যালেঞ্জেও কিন্তু অনেক সময় বোঝা যাবে যে এটা ইফেক্ট কমে গেছে। হ্যাঁ, ধরো রিমুভ করছি ড্রাগটা, আমার ইন্টারাকশন কমে গেছে, তার মানে আমি বুঝতে পারবো যে ড্রাগটার কারণে সমস্যাটা হচ্ছে। তারপর হচ্ছে হুম, রিচ্যালেঞ্জ করবো, রিচ্যালেঞ্জ কি, আমরা স্টার্ট করবো আবার ড্রাগটাকে। তারপর হচ্ছে ডোজ রেসপন্স রিলেশনশিপ নেব, মানে ডোজ কতটুকু নিচ্ছি, অ্যাডভার্স রিঅ্যাকশনটা ওই ডোজের সাথে কতটুকু পাচ্ছি। তারপর অল্টারনেটিভ ইটিওলজি, আরও কোনো বিকল্প কারণ আছে কিনা সেটা খুঁজতে হবে। তারপর এক্সক্লুশন অফ আদার পসিবল কজেস। এখন এবার আমি বাদ দিব, আদার পসিবল কজেসগুলোকে এক্সক্লুশন করবো, বাদ দিব, বাদ দিয়ে ডেফিনিট একটা হুম, কারণ বের করার চেষ্টা করব। তারপর সর্বশেষ হচ্ছে পাস্ট হিস্ট্রি অফ রিঅ্যাকশন টু সেম ও সিমিলার মেডিকেশন, পাস্ট হিস্ট্রিটা দেখবো। এই সাতটা কয়টা, পাঁচটা, ছয়, সাত, আটটা কারণ হচ্ছে কজালিটি অ্যাসেসমেন্ট। তারপর এডিআর ডিটেকশনের ক্ষেত্রে এগুলো খুবই সহজ, বুঝছো, এগুলো কিন্তু ওই রকম ইয়ের পড়া না, মানে এই পড়াগুলো। ইউকে ইয়েলো কার্ড এতক্ষণ যে আমরা মুখস্থ লিখতে হয় না। ড্রাগের নাম পড়লাম ওগুলো কিন্তু একটু মানে মনে রাখা ঝামেলা বা একটু ইয়ে ছিল, কিন্তু এগুলা খুবই সহজ। এগুলো জাস্ট কিভাবে কি করা যায়। এডিআর ডিটেকশনটা কিভাবে করবো, সাবজেক্ট রিপোর্ট মানে পেশেন্ট নিজেই এসে রিপোর্ট করতেছে, আর অবজেক্ট রিপোর্ট মানে সে সরাসরি কিছু বলবে না, আমি তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব, যেমন ডিরেক্ট অবজারভেশন অফ ইভেন্ট এটা। তারপর সেকেন্ড হচ্ছে অ্যাবনর্মাল ফাইন্ডিং আমি কিভাবে পাইতে পারি, ফিজিক্যাল এক্সামিনেশন করব, ব্লাড প্রেশার, তার বডির অবস্থা চেক করে, হার্ট রেট চেক করে, আবার ল্যাবরেটরি টেস্ট যেটা হচ্ছে বায়োকেমিক্যাল টেস্টগুলোও করতে পারি। তারপর ডি চ্যালেঞ্জ এখানেও করব, মানে ড্রাগটা সরাই দিব, রিমুভ করব। রিচ্যালেঞ্জ ড্রাগটা আবার স্টার্ট করব। মেডিকেশন অর্ডার স্ক্রিনিং, অর্থাৎ সে কী কী ড্রাগ খাচ্ছে মেডিকেশনগুলা, সেগুলো আমি স্ক্রিন করব। অ্যাব্রাপ্ট মেডিকেশন ডিসকন্টিনিউয়েশন, সেটা ডিসকন্টিনিউয়েশন করব, ডোজ কমাই দিব। স্পন্টিনিয়াস রিপোর্টিংটা চলতে থাকবে। আর মেডিকেশন ইউটিলাইজেশন রিভিউ, এখন এটা কম্পিউটারাইজড স্ক্রিনিং হতে পারে, আবার হচ্ছে চার্ট রিভিউ অ্যান্ড কনকারেন্ট অডিট হতে পারে। এবার দেখো, এই মনিটরিং সিস্টেমগুলোর মধ্যে একটা হচ্ছে ইউকে ইয়েলো কার্ড সিস্টেম, এটা পরীক্ষায় আসছে, স্কিম বিভিন্ন সময় এটা আসছে। এখন এটা একটা সুবিধা কি জানো, মানে এই কথাগুলা তোমার মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি জাস্ট পড়বা, পড়ে মনে রাখবা, আর সিরিয়াল যেভাবে মনে আসে সেভাবে লিখতে পারবা, সমস্যা নেই। মানে এগুলো সিরিয়ালি মনে রাখার দরকার নেই, উল্টাপাল্টাভাবে মনে রাখলে হবে। যেমন ইউকের ইয়েলো কার্ড স্কিমটা হচ্ছে 1964-এ, ফলোয়িং দ্য থ্যালিডোমাইড ট্র্যাজেডি, একটা ট্র্যাজেডি ঘটছিল যে থ্যালিডোমাইডের অনেক বাচ্চা মানে বেবি মারা গেছিল এডিআর হয়ে। সেটা স্কিমটা হচ্ছে অপারেটেড বাই মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি অথরিটি, এমএইচআরএ। এই এমএইচআরএ কিন্তু ইউকের রেগুলেটরি এজেন্সি, এটা আমরা ডিআরএ তে পড়ছিলাম, ড্রাগ রেগুলেটরি অ্যাফেয়ার্স কোর্সে পড়ছিলাম, যে এমএইচআরএ হচ্ছে ইউকের ড্রাগ রেগুলেটরি অথরিটি, মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি অথরিটি। তো তারা কি করছে, যে হেলথ কেয়ার প্রফেশনালরা অ্যান্ড করোনার্সরা ক্যান সাবমিট রিপোর্টস অফ সাসপেক্টেড এডিআর, কিভাবে ইয়েলো কার্ডের মাধ্যমে তারা এটা সাবমিট করতে পারবে।
MHR requests that all serious suspected ADR reported by healthcare professional. ড্রাগ ভ্যাকসিন সব কিছু রিপোর্ট নিয়েছে তারা। নেওয়ার পর নিউয়ার ড্রাগস অ্যান্ড ভ্যাকসিনস অল সাসপেক্টেড এডিয়ার শুড বি রিপোর্টেড ইভেন ইফ মনিটর ইভেন্টস, যেমন এই যে করোনার সময় মনিটর করতে বলা হয়েছিল। ওকে, তারপর হচ্ছে নিউয়ার মেডিসিনস আন্ডার ইন্টেন্সিভ সার্ভেইলেন্স, তো নিউয়ার মেডিসিন নিয়ে আবার ইন্টেন্সিভ সার্ভেইলেন্স করতে হবে। তারপর আর আইডেন্টিফাইড উইথ অ্যান ইনভার্টেড ব্ল্যাক ট্রায়াঙ্গেল সিম্বল, ব্ল্যাক ট্রায়াঙ্গেল সিম্বল ওই ব্ল্যাক বক্স আর কি ওরকম। তারপর ব্ল্যাক ট্রায়াঙ্গেল স্ট্যাটাসটা 2 বছর ধরে, মানে ব্ল্যাক ট্রায়াঙ্গেল স্ট্যাটাস কেন দিবা, যে এটা হচ্ছে নিউ ড্রাগ, এটা হচ্ছে আন্ডার এক্সামিনেশন বা আন্ডার সার্ভেইলেন্সের মধ্যে আছে, এটা বুঝাবে। তারপর তারপর দেখো অল সাসপেক্টেড এডিয়ার্স অকারিং ইন চিলড্রেন, এগুলো রিপোর্ট করতে হবে। ইভেন ইফ দ্য মেডিসিন হ্যাজ বিন ইউজড অফ লেভেল, মানে ইউজড অফ লেভেল মানে অফ লেভেল মানে কি, অফ লেভেল মানে ড্রাগটা অফ এতটাই, লেভেল মানে অফ লেভেল মানে ড্রাগটা এতটাই হচ্ছে কি ভালো, মানে এতটাই হচ্ছে কি প্রচলিত যে যেটার কোনো লেভেল লাগে না, যে কোনো পরিমাণে খেতে পারে বা খায় না অনেকে ওরকম। ধরো একটা মাল্টিভিটামিন বা কেউ নিয়ে খাচ্ছে, ওটা তো ওইভাবে ইয়ে করা যাবে না, তো হুম, অফ লেভেল। যেমন প্যারাসিটামল আমাদের দেশে তো বলতে গেলে অফ লেভেলই। আচ্ছা, আচ্ছা এরকম অফ লেভেল হলেও সেটাকে রিপোর্ট করতে হবে। তারপর বলছি ইনফরমেশন ফ্রম ইয়েলো কার্ড রিপোর্ট, এগুলো একটা ডাটাবেজে এন্টার করতে হবে। তারপর সাসপেক্টেড রিয়াকশনগুলো ক্যাটাগরাইজ করতে হবে ইউজিং ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড মেডিকেল ডিকশনারি ফর রেগুলেটরি অ্যাফেয়ার্স, MEDDRA, and the resulted signal generated by the combined reports and then assessed for causality, কজালিটি খুঁজতে হবে। এরপর অ্যাসোসিয়েশন মানে আমি আর কাকে কাকে এখানে অ্যাসোসিয়েট করব, রিপোর্টার্স, কন্ট্যাক্টিং ম্যানুফ্যাকচার, রিভিউইং দ্য লিটারেচার, তারপর হচ্ছে কন্ডাক্টিং ফার্মেসি এপিডেমিওলজিক্যাল স্টাডিজ। তারপর আরও আছে যে ইয়েলো কার্ডের কথাটা চলে আসছে নিচে, যে ইয়েলো কার্ডটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিপোর্ট ফর্মস যেটা লোকেটেড ইনসাইড দ্য ব্যাক কভার অফ দ্য বিএনএফ, বিএনএফ হচ্ছে ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি, MIMS, ABPI, এপিপিআই, এপিপিআই পূর্ণটা মনে নাই। আচ্ছা এগুলা তারা তারা এগুলা দে আর অলসো ডাউনলোডেবল। তারপর হচ্ছে আচ্ছা, এই তো আমরা মানে মোটামুটি বর্ণনা, ইয়েলো কার্ড সিস্টেমটা যদি বলতে বলে বর্ণনা, তো ওখান থেকে তুমি তোমার মতো এই কথাগুলা লিখতে পারো 2 মার্কের। তারপর দেখো আরেকটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন, ঠিক আছে, হ্যাঁ মিনিমাম ডিটেলস রিকোয়ার্ড MDR, মানে ম্যাডাম প্রশ্ন করতে পারে যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট MDR, MDR এখানে হচ্ছে মিনিমাম ডিটেলস রিকোয়ার্ড, মানে ইয়েলো কার্ডের জন্য কতটুকু জিনিস আমার মিনিমাম লাগবেই। যেমন একটা হচ্ছে পেশেন্ট ইনিশিয়াল অ্যান্ড আইডেন্টিফিকেশন নাম্বার, পেশেন্টের নাম্বার যাতে তাকে আইডেন্টিফাই করতে পারি, সাসপেক্টেড ড্রাগ, ডোজ, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, স্টার্ট অ্যান্ড স্টপ ডেট অফ ড্রাগ ইউজ, তারপর আইডেন্টিটি অফ ডক্টর অর ফার্মাসিস্ট, নেচার, ট্রিটমেন্ট, আউটকাম। 4 নম্বর হচ্ছে নেচার, ট্রিটমেন্ট অ্যান্ড আউটকাম অফ দ্য সাসপেক্টেড এডিআর, আর এডিআর কবে থেকে শুরু হয়েছে কবে শেষ হয়েছে সেটা, আর সিরিয়াসনেস অফ দ্য রিয়াকশন টু বি কমপ্লিটেড ইউজিং টিক বক্সেস। এখন তারপর বলছে যে আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশনকে রিকোয়েস্ট করা যাইতে পারে। একটা হচ্ছে পেশেন্ট ডিটেলস, তার এজ, সেক্স, ওয়েট, আদার ড্রাগস টেকেন ইন দ্য লাস্ট 3 মান্থস ইনক্লুডিং সেলফ মেডিকেশন, সে নিজে নিজে কিছু খাচ্ছে কিনা, অ্যান্ড হার্বাল রিমেডিস। হার্বাল রিমেডিটা কেন, কারণ এই ইউকে জুড়ে, ইউকের অনেক মানে মানুষ এরকম হার্বাল রিমেডি খায় ব্যাপকভাবে, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, এই কারণে এই কথাটা আসছে এখানে। আদার রিলেভেন্ট ইনফরমেশন ইনক্লুডিং মেডিকেল হিস্ট্রি, অ্যালার্জিস অ্যান্ড সাসপেক্টেড ড্রাগ ইন্টারাকশন। আচ্ছা, ড্রব্যাক অফ ইয়েলো কার্ড, এটা একটা কোশ্চেন, কি কি সমস্যা হুম আছে। দেখো এই ইয়েলো কার্ডের ড্রব্যাকের কারণেই পরবর্তীতে আরেকটা কার্ড কিন্তু তৈরি হবে, নতুন সিস্টেম, সেটা পরে আসবে, পরে আসবে। ড্রব্যাকটা কি, ইনসিডেন্স অফ পার্টিকুলার এডিআর, সেটা নোন ইজ আননোন, মানে পার্টিকুলার এডিআর এর ইনসিডেন্সটা আননোন থাকে, কারণ হচ্ছে ল্যাক অফ ইনফরমেশন অফ দ্য নাম্বার অফ পেশেন্ট এক্সপোজ টু দ্য ড্রাগ, কত পেশেন্টের উপর সেটা এক্সপোজ হয়েছে এই নাম্বারটা জানা থাকে না, কারণ কি সবাই হচ্ছে সেই তথ্যটা দেয় না। অনেকের এডিআর হইলে অনেকে ইয়ে করে রাখে, দেয় না, বা ডাক্তাররা অনেক সময় নেয় না। তো দেয়ার আর কনসিডারেবলি আন্ডার রিপোর্টিং হয়, যেমন হচ্ছে যে এডিআর হুইচ আর ইয়েট আননোন টু ডিফিকাল্ট টু স্পট অ্যান্ড কজেস আন্ডার রিপোর্টিং।
আন্ডার রিপোর্টিং মানে হইছে, কিন্তু মানে সামাজিক লজ্জার ভয় বা বিভিন্ন কারণে এটা বলতেছে না। আচ্ছা, সাম বায়াস, কিছু বায়াস কাজ করে, মে বি ইন্ট্রোডিউসড ইফ দেয়ার ইজ টেন্ডেন্সি টু রিপোর্ট এরিয়ার হুইচ আর ওয়েল পাবলিশড। আচ্ছা, কিছু ড্রাগ আছে যেমন ড্রাগগুলো অনেক ভালো বাজারে, ফলে তাদের ইন্টারাকশনটাকে অনেকে বায়াসনেসের কারণে বলতে চায় না। আচ্ছা, কমিটি অন সেফটি অফ মেডিসিনস, এটা একটা কোশ্চেন ছিল। সিএসএম, সিএসএমটা কি, এটা একটা কোশ্চেন ছিল যে কমিটি অন সেফটি অফ মেডিসিনস, তারা হচ্ছে 20,000 এডিআর রিপোর্টকে বার্ষিক মানে অ্যানুয়ালি 20,000 এডিআরকে রিপোর্ট করে। এটা একটা সিস্টেম, এই সিস্টেম ক্যাপেবল অফ ক্যাপচারিং, রিট্রাইভিং অ্যান্ড প্রসেসিং ইয়েলো কার্ড ডাটা হ্যাজ বিন ডেভেলপড known as ADROIT, Advanced Drug Reaction Online Information Tracking Facilities। আচ্ছা, তারপর আদার ডিটেকশন মনিটরিং সিস্টেম, অ্যানসেডোটাল রিপোর্ট, এগুলো কখনোই আসে নাই, কোহর্ট স্টাডিজও আসে নাই, কেস কন্ট্রোল স্টাডিজ আসে নাই পরীক্ষায়, এগুলো পড়লাম না। আচ্ছা, আদার্সের মধ্যে দেখো 1 নম্বর যেটা, এটা অ্যানসেডোটাল রিপোর্ট, তারপর প্রসপেক্টিভ স্টাডি, তারপর হচ্ছে কেস কন্ট্রোল, 4 নম্বরে হসপিটাল বেসড পপুলেশন স্টাডিজ, 5 নম্বর ইন্টারন্যাশনাল এডিআর, 6 পেশেন্ট সেন্টার্ড স্টাডিজ। তারপর দেখো, এটা একটা কোশ্চেন, রোল অফ হেলথ প্রফেশনালস, এখান থেকে কোশ্চেন আসলে এই প্রশ্নটা আসবে, রোল অফ হেলথ প্রফেশনালস, যেমন আইডেন্টিফাইং অ্যান্ড অ্যাসেসিং এডিআর ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস। তারপর হচ্ছে মনিটরিং থেরাপি, মনিটরিং থেরাপি যেমন দেখো একটা এক্সাম্পল আছে, ক্লুজেপাইন, ক্লুজেপাইনটা কিসের ড্রাগ, এপিলেপটিক, এপিলেপটিক ড্রাগ একটা। ক্লুজেপাইনটা ইউজ করা হয়, সরি এটা হচ্ছে সিজোফ্রেনিয়ার, তো ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট সিজোফ্রেনিয়া অ্যান্ড সাইকোসিস। এটাকে কেন মনিটর করতে হবে, কারণ এটা সিগনিফিক্যান্ট রিস্ক অফ অ্যাগ্রানুলোসাইটোসিস আছে, অ্যাগ্রানুলোসাইটোসিসের পরিমাণ, লিম্ফোসাইট আর মনোসাইটের পরিমাণ কমে যেতে পারে। মনিটরিং অফ হোয়াইট ব্লাড সেল কাউন্টস হ্যাজ ইফেক্টিভলি এলিমিনেটেড, কমে যেতে পারে। আচ্ছা, তারপর প্রিভেন্টিং এডিআর, এডিআর প্রিভেন্ট করাও তাদের একটা দায়িত্ব, কিভাবে করবে লেখা আছে। তারপর হচ্ছে রোল অফ হেলথ প্রফেশনালসের এই পাশে প্রসেস অফ আইডেন্টিফাইং এডিআর, দেখো প্রসেসগুলোর মধ্যে 5টা প্রসেস আছে। একটা হচ্ছে গিয়ে বাই অবজার্ভিং বা আস্কিং অ্যাবাউট দ্য সিমটমস, সেকেন্ড হচ্ছে, হুম আচ্ছা এই সিমটমগুলোর মধ্যে কিভাবে দেখো কোশ্চেনটা করবে, যেমন এনএসএআইডির ক্ষেত্রে জিআই সাইড ইফেক্ট, এটা নর্মাল, তো জিআই সাইড ইফেক্ট হয়েছে, তো কি কি দিবে তাকে, ড্রাগ ইউজ টু ট্রিট এরিয়া, সে অ্যান্টাসিড দিতে হবে। অপিওয়েড, অপিওয়েড হচ্ছে অপিওয়েড অথবা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট টিসিএডি, ওদের ক্ষেত্রে কনস্টিপেশন হচ্ছে একটা পসিবল সাইড ইফেক্ট, তাই ল্যাক্সেটিভ দিতে হবে। অ্যান্টিসাইকোটিক্স বা অ্যান্টিডিপ্রেসেন্ট, তাদের পার্কিনসন সাইড ইফেক্ট, পার্কিনসনিয়ান সাইড ইফেক্ট একটা বলো তো, ধরো যে এই যে ডিসকেনশিয়া, তারপরে যে মুভমেন্ট ডিসঅর্ডার, মানে যেটা বলছি আমরা কি, যে এক্সট্রা সাপ্লিমেন্টাল এফেক্ট। এক্সট্রাপিরামিনাল সাইড ইফেক্ট, তাদেরকে ড্রাগ দিতে হবে অ্যান্টিমাস্কেরিনিক ট্রিটমেন্টের জন্য। অ্যান্টিবায়োটিকে যদি অ্যালার্জিক রিয়াকশন হয়, আর আমরা জানি যে অ্যালার্জিক রিয়াকশন মানে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, 4 ধরনের রিয়াকশনের মধ্যে প্রথমটা আমরা পড়ছিলাম না, যে মাস্ট সেল কি করে, হিস্টামিন রিলিজ করে মাস্ট সেল থেকে, আইজিজির সাথে ড্রাগটা বাইন্ড হুম করে, আইজিজির সাথে ড্রাগটা বাইন্ড করে যে কমপ্লেক্স তৈরি হয়, সেই কমপ্লেক্সটা মাস্ট সেলের সাথে বাইন্ড করে এবং মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ করে, ফলে যে এখানে দেখো অ্যান্টি হিস্টামিন দিতে হবে, দেখছো, অ্যালার্জিক রিয়াকশন হলে অ্যান্টি হিস্টামিন। হুম তারপর স্কিন রিয়াকশন, যদি স্কিন কোনো রিয়াকশন হয় তাহলে তুমি হাইড্রোকোর্টিসন ক্রিম অথবা টপিক্যাল স্কিন প্রিপারেশন। আচ্ছা, তো প্রফেশনাল অফ আইডেন্টিফাইং প্রসেস অফ আইডেন্টিফাইং এডিআর, প্রথমটা হচ্ছে আমি সিমটমগুলোকে আস্ক করে বা অবজার্ভ করে, তারপর সেকেন্ড হচ্ছে কন্ডিশন অফ অ্যাবনর্মাল টেস্ট রেজাল্ট, কুড বি রিলেটেড টু এ ড্রাগ, অর্থাৎ যে কন্ডিশনটা আছে সেটাকে কোনো ড্রাগের সাথে রিলেট করার চেষ্টা করবো, যে কোন ড্রাগের কারণে এটা হতে পারে। তারপর দি প্রায়র এক্সপিরিয়েন্সেস অফ দ্য পেশেন্ট উইথ আদার মেডিসিনস, অন্যান্য কী মেডিসিন সে খেয়েছে, এটাকে কনসিডারেশন নিতে হবে। আর এভরি অপরচুনিটি শুড বি টেকেন টু কোশ্চেন পেশেন্টস অ্যাবাউট দেয়ার এক্সপিরিয়েন্স, মানে তাদেরকে অনেক ধরনের কোশ্চেন করে যাতে মূল অ্যাডভার্স ইভেন্ট মানে কি ঘটনাটা ঘটছে সেটা বের করা যায়। 5 নাম্বারটা হচ্ছে টু অ্যাসার্টেন ওয়েদার সিমটম রিপোর্টেড বাই এ পেশেন্ট ক্যান বি রিজনেবলি সাসপেক্টেড অফ বিং অ্যান এডিআর, মানে কেয়ারফুল কোশ্চেনের মাধ্যমে এটা বের করে আনতে হবে। এবার দেখো আরেকটা জিনিস আছে নিচে,
যে ইফ নট রিপোর্টিং দ্যামসেলফ, যদি তারা রিপোর্ট না করে, হেলথ প্রফেশনাল শুড কনসিডার এনকারেজিং আদার্স টু রিপোর্ট। মানে হেলথ প্রফেশনালের কাছে বলতে চায় না, তখন কিন্তু কারে ইয়ে করতে হবে যে কমিউনিটি ফার্মাসিস্ট, তার মাধ্যমে হসপিটাল ফার্মাসিস্ট, তারপর হচ্ছে গিয়ে প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট রিপোর্টিং অ্যান্ড এডুকেটিং পেশেন্ট। তো পেশেন্টকে আগে থেকে এডুকেট করে রাখা, কমিউনিটি ফার্মাসিস্ট, তারপর ফার্মাসিস্ট, এরা এই কাজটা করবে। তারপর দেখো রুল অফ ফার্মাসিস্ট অন প্রিভেনশন এডিআর, রুল অফ ফার্মাসিস্ট অন প্রিভেনশন এডিআর, এটা আমাদের গুরুত্বপূর্ণ। আইডেন্টিফাই পটেনশিয়াল সাইড ইফেক্ট, মানে এগুলো তুমি পরে বুঝবা। ড্রাগ ইন্টারাকশনের জন্য বিভিন্ন ধরনের কোশ্চেন করা হবে। আর সর্বশেষ যে একটা জিনিস, এটা দেখো, এই যে এই জিনিসটা, ঠিক আছে, এটা একটা প্রশ্ন কিন্তু। আহ, হুম। প্রথমে বলা হয়েছে যে আপনি কি আর ইউ টেকিং অর হ্যাভ ইউ টেকেন মেডিসিন, মেডিসিনটা নিয়েছেন কিনা, যদি বলে হ্যাঁ তাহলে বলতে হবে যে ডিড ইউ ডেভেলপ এ নিউ কন্ডিশন, মানে হোয়াইল অর আফটার টেকিং ইট অর এ চেঞ্জ ইন ইউর মেডিসিনস। তো এই প্রশ্নটা করতে হবে, মানে আপনি যে মেডিসিনটা নিয়েছেন কিনা বা সেই মেডিসিনটার কোনো চেঞ্জ আনছেন কিনা, সেটাও যদি ইয়েস হয়, তারপর ডু ইউ থিঙ্ক দ্যাট দি কন্ডিশন ইজ লিঙ্ক টু দ্য মেডিসিন, তারপর যদি ইয়েস হয় যে ইজ ইট সিরিয়াস, ফর এক্সাম্পল ডিড ইউ নিড টু গো টু হসপিটাল। যদি ইয়েস হয় সেক্ষেত্রে দেখো, ইয়েস হইলে আবার এই যে এখানে হসপিটাল যাওয়ার প্রয়োজন হয় যদি, তখন তাকে কি করতে হবে যে রিমেম্বার, ফার্স্টে তাকে রিপোর্ট করতে হবে, রিপোর্ট করে রিপোর্ট ইউর সাসপিকশন টু দ্য ন্যাশনাল মেডিসিন রেগুলেটর, যেটা ইউকের ক্ষেত্রে, তাকে জানায়া ইউ ডোন্ট হ্যাভ টু বি সার্টেন দিস ইন অ্যান অ্যাডভার্স ড্রাগ রিয়েকশন জাস্ট সাসপিকাস, মানে যদি এরকম হয়, আর যে ডিসকাস এনি কনসার্নস উইথ দ্য হেলথ প্রফেশনাল, যদি ইয়েস হয়। আর নো হইলে তাহলে এটা কি আপনার জন্য বিরক্তিকর কিনা, যদি না হয় তাহলে ডিড ইট মেক ইউ স্টপ দ্য মেডিসিন, নো, ইজ দ্য মেডিসিন ক্লোজলি মনিটরড, মার্কড উইথ দ্য ব্ল্যাক ট্রায়াঙ্গেল। আচ্ছা, এটা একটা প্রশ্ন, পরীক্ষার একটা প্রশ্ন যে কিভাবে তুমি তাকে অ্যাপ্রোচ করবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এডিআর এর জন্য। আচ্ছা, এখন আমি একটু এডিআর সময় একটা কথা বলি, সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এডিআর যে পরের পার্ট যেগুলো পড়লাম, মানে এই যে রিডিং পড়া যেগুলো, এগুলা ম্যাডাম হুম। অনেক পছন্দ করে, যদিও এগুলা মানে মনে হচ্ছে মানে আমাদের কাছে যে এগুলো আসলে কি, আসলেই তো এগুলো মানে এইভাবে কিন্তু এগুলো পরীক্ষা আসছে অনেকবার আমি দেখছি, বুঝছো। আর আচ্ছা এগুলা থেকে হাফ, আর ওই ইয়া থেকে হাফ, ওই ড্রাগগুলা থেকে। তো ড্রাগগুলো আচ্ছা একটা একটা করে ড্রাগ নিয়ে একটা নোট করতে পারো মনির, বুঝছো, নোট করে আচ্ছা রাখতে পারো ছোট করে একটা করে ড্রাগ, অথবা তুমি অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করতে পারো। আচ্ছা। এটা দেখবো, আমি একবার ইয়ে করবো, আর নর্মালি মনে করো যে মোটামুটি আইডিয়া রাখবো যাতে লিখতে পারি, বুঝছো? হ্যাঁ, যেমন ধরো আমি তো এইভাবে চিন্তা করছি যে যদি একটা ড্রাগ ইন্টারঅ্যাকশন আসে, মনে করো লিভারের ক্ষেত্রে আমি বলবো যে আমরা যে পাঁচটা ড্রাগ পড়ছি না টিউবারকিউলোসিসের, রিফাম্পিন, আইসোনিয়াজিড, পাইরেজিনামাইড, তারপর কি ইথামবিউটল, একটা সিস্টেপ্টোমাইসিন, এগুলোর মধ্যে রিফাম্পিন, আইসোনিয়াজিড, এগুলো হচ্ছে লিভারের জন্য খুবই খারাপ, তার মানে এগুলো হচ্ছে লিভার ড্যামেজ করতে পারে। আবার এনএসএইডি, গোল্ড সল্ট, পেনিসিলামাইন, এগুলো হচ্ছে কিডনির জন্য খারাপ, নেফ্রাইটিস করে, একিউট নেফ্রাইটিস, একিউট টিউবুলার নেফ্রাইটিস। হুম। আবার হচ্ছে টেট্রাসাইক্লিনে, যেমন করে বাচ্চাদের জন্য টেট্রাসাইক্লিন ক্যালসিয়ামের সাথে সিলেট ফর্ম করে, এটা একটা সমস্যা। তারপর লিভারের জন্য ক্লোরামফেনিকল, হ্যালোথেন, এগুলো তো বললাম, আইসোনিয়াজিড। তারপর হচ্ছে যেমন, আর বাচ্চাদের যে ফ্যাক্টরগুলা, মানে যে এজ, নিউনেটস, এগুলো কিন্তু সাকিনা ম্যাডামের পড়ার সাথে আবার কিছুটা মিল 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 খাচ্ছে। যেমন উনি পড়াইছিল যে বাচ্চাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারটা হচ্ছে গিয়ে ইমমেচিউর থাকে, ফলে সেখানে অনেক ড্রাগ যে টক্সিসিটি তৈরি করতে পারে সহজে, এগুলা। আবার ওয়ার ফাইন, আসলে এই জিনিসটা মানে কম্বাইন্ড, সার হ্যাঁ, ওই কিন্তু। যে তোমার ভিডি করছি তো, ওখান থেকে মোটামুটি লিখতে পারবো। তোমার হ্যাঁ, ওই যে ভিডি বেশি থাকে, মেটাবলিজম বেশি হয়, মোটামুটি লেখা যাবে আর কি। আচ্ছা মনি, আমরা একটা কথা বলি, তাহলে একটা কাজ করব,